প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ। ময়মনসিংহে ভোর হচ্ছে। ময়মনসিংহের ভোর আসে খুব আয়োজন করে, ধপ করে সূর্য উঠে যায় না। তরুর অবশ্য ভোর হওয়া নিয়ে মাথা ব্যথা নেই। তার জীবনে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। প্রথম বর্ষের পরীক্ষায় সে 2 সাবজেক্টে ফেল করেছে। 2 সাবজেক্টে ফেল করার ব্যাপারটা বাবাকে এখনো জানানো হয়নি। তরুর বাবা সাদিকুল সাহেব মেয়েদের পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস। মেয়ের ফেল করার ব্যাপারে তিনি কি রকম প্রতিক্রিয়া দেখাবেন ধারণা করা যাচ্ছে না। এখন ঘড়িতে 6টা বাজে। ঠিক 9টা বেজে 10 মিনিটে সাদিকুল সাহেব টেলিফোন করবেন। টেলিফোন তুলতেই তরাজ কণ্ঠে রেজাল্ট জানতে চাইবেন। তরুর রেজাল্ট নিয়ে খুব একটা মন খারাপ হচ্ছে না। তার ধারণা পরীক্ষায় ফেল করাটা খুব ভয়াবহ কোনো অপরাধ নয়, কিন্তু বাবার ভয়ে তাকে মন খারাপের কঠিন অভিনয় চালিয়ে যেতে হচ্ছে। তরুর মন খারাপের অভিনয় খুব একটা ভালো হচ্ছে না। মন খারাপ হলে ঘুম পাওয়ার কথা না। আশ্চর্যের বিষয়, এমন একটা টেনশনের সময়ও তরুর 2 চোখ বুজে ঘুম আসছে। তরু 2 চোখ ভর্তি ঘুম নিয়ে বাবার ফোনের জন্য অপেক্ষা করছে। বাবাকে কনভিন্স করার জন্য ইস্টারের পর ইস্টার স্ক্রিপ্টও লিখে ফেলেছে। যেখানে যেখানে কাদো কাদো ভাব প্রয়োজন সেখানে নীল কালি দিয়ে লিখে রেখেছে মুখভঙ্গি কাদো কাদো। তবুও তরুর কেন জানি মনে হচ্ছে এসব স্ক্রিপ্ট দিয়ে কোনো কাজ হবে না। বাবার রেজাল্ট শোনার সাথে সাথে তরুকে কঠিন কঠিন কিছু কথা বলবেন। বাবার কঠিন কথা শুনে তরুর ভয়ঙ্কর মন খারাপ হয়ে যাবে। তরুর মন খারাপের ধরন খুব বাজে। একটুখানি মন খারাপ হলেই ছাদ থেকে লাফিয়ে পড়তে ইচ্ছে করে, অথবা হাতের শিরা বরাবর ধারালো ব্লেডের আঁচড় বসাতে ইচ্ছে হয়। যদিও তরুর এই দুটোর একটিতেও কোনোদিন সফল হয়ে উঠতে পারেনি। উচ্চতা আর রক্তে তার প্রচন্ড ভয়, কিন্তু কোনো একদিন যে করে ফেলবে না সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায় না। তরুর ধারণা বাবার বকাবকির ভয়ে সে একদিন ভয়াবহ একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে। বাবাকে বড়সড় একটা চমক দেওয়াই তার ইচ্ছে। তরু বাবাকে চমকে দিতে না পারলেও সাদিকুল সাহেব তরুকে অবিশ্বাস্য এক চমক দেখালেন। ঘড়ির কাঁটা 9টা 10 পেরিয়ে 20-এর ঘরে চলে যাওয়ার পরেও টেলিফোনের ঘন্টি বাজলো না। বাবার মতো পাঞ্চুয়াল মানুষ যে এমন একটা বেনিয়মি কাজ করে ফেলবেন তা যেন তরুর বিশ্বাসই হতে চাইল না। ছোটবেলা থেকেই তরুর বিপজ্জনক এক রোগ আছে। তরু কিছুতেই মিথ্যে কথা বলতে পারে না। মিথ্যে কথা বলতে হলে তাকে খুব পরিশ্রম করতে হয়। এই পরিশ্রমের প্রথম ধাপ হলো খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া। তরু খুব ভেবে আবিষ্কার করেছে পেটে ক্ষুধা থাকলে মিথ্যা বলা সহজ। তরু কাল রাত থেকে খাওয়া দাওয়া বন্ধ করে মিথ্যা বলার প্রস্তুতি নিচ্ছে। বাবাকে জবরদস্ত করতে কিছু মিথ্যা কাহিনী শুনিয়ে ফেলার পর সে খেতে বসবে। তরু বাংলা ছাত্রী। ডিপার্টমেন্টের স্যার বলেছেন সাহিত্যে মিথ্যে বলে কিছু হয় না, উপন্যাসিকের রচনা মাত্রই সত্য। তরু বাবাকে বলবে বলে প্রস্তুতকৃত মিথ্যেটাকে সাহিত্য হিসেবে ধরে নিয়েছে। এই মিথ্যায় পাপ নেই। সাদিকুল সাহেব অবশ্য তরুর সত্য মিথ্যার ভেলকিতে ধরা দিলেন না। মিথ্যা বলার এত সব প্রস্তুতিতে জল ঢেলে টেলিফোন করতে করতে দুপুর গড়িয়ে বিকেলে পৌঁছালেন। তরু তখন জঠর জ্বালায় প্রাণ উষ্টগত অবস্থায়। খোদায় খোদায় সত্য মিথ্যা গুলিয়ে সবই অলৌকিক জল্পনা। তরু ঠিক তখনই আবিষ্কার করে ফেলল মিথ্যা বলতে ক্ষুধা প্রয়োজন, কিন্তু অতিরিক্ত ক্ষুধা নিয়েও মিথ্যা বলা যায় না। মিথ্যা বলার জন্য ক্ষুধা লাগবে পরিমিত পরিমাণ, এর থেকে বেশি কম হলেই সব প্রস্তুতি ব্যর্থ। সাদিকুল সাহেব টেলিফোনের লাইন পেয়েই মেয়েকে গম্ভীর কণ্ঠে ধমক দিলেন। তুমি কি চাচ্ছ তোমার বাবা অশান্তিতে প্রতীক হোক? সালাম দিলে না কেন? সালামের অর্থ জানো না? এটা কোন ধরনের বেয়াদবি? তরু সালাম দিয়ে বিষণ্ণ কণ্ঠে বলল, টেনশনে সালাম দিতে ভুলে গেছি বাবা। মানুষ টেনশনে থাকলে মাঝে মাঝে নিজের নামও ভুলে যায়। তোমার নিজের নাম মনে আছে? জি বাবা, মনে আছে। গুড। এখন বলো, এত টেনশন কিসের জন্য? আবার কোনো অপকর্ম করেছো?
কোনো অপকর্ম করিনি, তুমি ফোন দিচ্ছিলে না বলে টেনশন হচ্ছিল। সাদিকুল সাহেব গম্ভীর কণ্ঠে বললেন। জন্মদাতা পিতার জন্য টেনশন করা উচিত, বেশি বেশি টেনশন করবে। টেনশন করতে করতে ময়মনসিংহ মেডিকেলে চলে আসো, তোমার টেনশন কেটে যাবে। তরু অবাক হয়ে বলল। মেডিকেল কলেজে কেন যাব বাবা? আমি এখানে আছি, এই জন্য আসবা, জলদি আসো, অযথা প্রশ্ন করবে না। বাবার নিষেধ সত্ত্বেও তরুর কিছু প্রশ্ন জিজ্ঞেস করার স্বাদ ছিল, স্বাদ পূরণ হলো না। সাদিকুল সাহেব তরুকে কোনো রকম প্রশ্ন করার সুযোগ দিলেন না। কথা শেষ করেই খুট করে লাইন কাটলেন। তরু কিছুক্ষণ হতাশ মুখে বসে থেকে চিন্তিত হওয়ার চেষ্টা করলো। বাবা হাসপাতালে, ব্যাপারটা নিশ্চিত খুব চিন্তার বিষয়। তরুর উচিত চিন্তায় চিন্তায় দিক বিদিক ভুলে উড়ে উড়ে মেডিকেলে গিয়ে উপস্থিত হওয়া, কিন্তু তরু তার কিছুই করলো না। সে খেয়ে দিয়ে ধীরে সুস্থে মেডিকেলের পথে পা বাড়ালো। মেডিকেলে গিয়ে সাদিকুল সাহেব একেবারেই সুস্থ তবিয়তে আবিষ্কার করলো তরু। সাদিকুল সাহেব আইসিইউর সামনে একটা চেয়ারে বসে ঝিমোচ্ছেন, হাতে তসবি। ঝিমোতে ঝিমোতেও তসবিতে হাত চালাচ্ছেন। তরু আশেপাশে পরিচিত কাউকে না দেখতে পেয়ে কিছুটা বিভ্রান্ত হলো। বাবার কাছাকাছি গিয়ে সাবধানী কণ্ঠে ডাকলো। সাদিকুল সাহেব চোখ মেলে মেয়েকে দেখে অত্যন্ত আনন্দিত বোধ করলেন। পাশে বসতে বলে ফিসফিসিয়ে বললেন। রোগী আইসিডিতে, থার্ড টাইম স্ট্রোক, মরে যাওয়ার সম্ভাবনা 80%। কেউ 80% মৃত্যুর সম্ভাবনা নিয়ে শুয়ে আছে। ব্যাপারটা খুবই দুঃখজনক ঘটনা। সাদিকুল সাহেবের উচিত দুঃখী বিমর্ষ মুখে বসে থাকা। মেয়েকে দেখে আনন্দিত হয়ে যাওয়াটা কতটা যুক্তিসঙ্গত তরু বুঝতে পারছে না। তরুও বাবার মতো ফিসফিস করে শুধায়। রোগীটা কে বাবা? আমাদের কোনো আত্মীয়? আশেপাশে পরিচিত কাউকে দেখছি না তো। সাদিকুল সাহেব এবার গম্ভীর হলেন, বললেন। আত্মীয় নয়, তবে তুমি রাজি হলে হয়ে যেতে পারে। তরু অবাক হয়ে বলল। মানে কিসে রাজি হব? সাদিকুল সাহেব মেয়ের সাথে গোপন বৈঠক করার মতো নিচু স্বরে বললেন। সোনোমা, যিনি আইসিইউতে আছেন তার দুটো পুত্র সন্তান আছে। তোমার বিয়ের জন্য আমরা তার বড় সন্তানের খোঁজ খবর নিচ্ছিলাম। ছেলের সাথে দেখা করেছি, সকল খোঁজ খবর নিয়েছি। ভালো পরিবার, তারা একটা মধ্যবিত্ত ঘরের লক্ষ্মী মেয়ে চাই। আমি কাল ওনাদের সাথে দেখা করতেই ময়মনসিংহ এসেছিলাম। কথাবার্তা ভালোই চলছিল। খাওয়া দাওয়ার পর হঠাৎই এই ভদ্রলোক স্ট্রোক করে বসলেন। আমি কাল রাত থেকে হাসপাতালে আছি। ভদ্রলোকের জ্ঞান ফিরেছে। ভদ্রলোকের অবস্থা আপস অ্যান্ড ডাউনের উপর চলছে। যে কোনো সময় ইহলোক ত্যাগ করতে পারেন। ভদ্রলোক মৃত্যুর আগে আপাতত একটি পুত্রবধূর মুখ দেখে যেতে চান। ভদ্রলোকের স্ত্রী তোমার সম্পর্কে যতটুকু খোঁজ নিয়েছিলেন তার ভিত্তিতে তোমার জন্য প্রস্তাব দিয়েছেন। তুমি রাজি হলে এই মুহূর্তে বিবাহ কার্য সম্পূর্ণ হবে। বলো মা, রাজি? তরু বিস্ময়িত চোখে চেয়ে বলল। তোমরা আমাকে না জানিয়ে আমার জন্য পাত্রপাত্র দেখে ফেলেছো বাবা? সাদিকুল সাহেব স্বাভাবিক কণ্ঠে বললেন। দেখে ফেলেছি না, দেখছি। এখনো দেখা শেষ হয়নি, আরো কিছু পাত্র হাতে আছে। সবগুলোই খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। তবে তুমি এখানে রাজি হয়ে গেলে আর কোনো ঝামেলা করতে হয় না। তরু 2 মিনিটের জন্য কথা বলার ভাষা খুঁজে পেল না। হতবাক হয়ে বাবার মুখের দিকে চেয়ে রইল। সাদিকুল সাহেব কোমল কণ্ঠে বললেন। একটা পরিবারের এমন বিপর্যয়ের সময়ে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কর্তব্য। তুমি রাজি হয়ে যাও মা। তোমার কথা শুনে মনে হচ্ছে তারা আমার কাছে টাকা পয়সা চাচ্ছে। এখানে বিয়ের কথা চলছে বাবা, আমার সারা জীবনের প্রশ্ন। এইভাবে কিভাবে রাজি হয়ে যাব? চিনি না, জানি না। সাদিকুল সাহেব শুধালেন। তার মানে তুমি চেনা জানার মাঝে বিয়ে করতে চাইছো? তোমার পছন্দের কেউ আছে? তরু জানালো, নেই। সাদিকুল সাহেব বিরক্ত হয়ে বললেন। পছন্দের কেউ না থাকলে তুমি যাকে বিয়ে করবে সেই তো তোমার অপরিচিত হবে। তাহলে এই পরিচিতকে বিয়ে করলে সমস্যা কোথায়? তাছাড়া আমি খোঁজ নিয়েছি, ছেলের মা বাবা খুব ভালো মানুষ। মেয়ে নেই, ছেলের বউকে মেয়ের মতো আদর করবেন। ননদ ননাসের ঝামেলা নেই। একটা দেবর আছে, নির্ঝঞ্ঝাট পরিবার। আজকালকার যুগে এমন পরিবার পাওয়া যায়। বিয়ে শাদির ব্যাপারে বংশ পরিচয় খুব বড় ব্যাপার। আগেরকার যুগে বংশ পারিবারিক ইতিহাস দেখে বিয়ে দিত দেখনি? তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। পছন্দের কেউ না থাকলে তোমার উচিত ছেলের পরিবার, চাকরি, চরিত্র, বংশ থেকে বিয়ে করা। তোমার থেকে মানুষ আমি ভালো চিনি। আমি নিশ্চয়ই তোমাকে অপাত্রে দান করব না। তরু অসহায় চোখে চাইল। বাবার কথায় কিছুটা বিভ্রান্ত হয়ে বলল। তাই বলে হসপিটালে বিয়ে করে ফেলতে হবে? কোনো অনুষ্ঠান হবে না? বন্ধু বান্ধব জানবে না? তাছাড়া
বড় মামা, আপা, দুলা ভাই কেউই তো এখানে নেই। সাদিকুল সাহেব গম্ভীর কণ্ঠে বললেন। তোমার বড় মামার সাথে আমার কথা হয়ে গেছে, পাত্রপক্ষেরই ইচ্ছে, এখন শুধু বিয়ে পড়ানো হবে। পরিস্থিতি অনুকূলে এলে, মানে এই ভদ্রলোকের এসপার ওসপার কিছু হয়ে গেলে সুযোগ বুঝে ধুমধাম করে বউ তুলে নিয়ে যাওয়ার হবে। তোমার মামা সম্পত্তি দিয়েছেন, তখন তুমি তোমার বিয়াদব বন্ধু বান্ধবদের ডেকে এনে তাদের কোলে চড়ে বসেও থাকতে পারবে, কোনো সমস্যা নেই। চারু আর তার বরের কোনো আপত্তি থাকার কথা না। তরু অসন্তুষ্ট নিয়ে বলল। তাই বলে একদম অপরিচিত লোককে বিয়ে করা সম্ভব নয় বাবা। আমি তো সেই লোকের নামটা পর্যন্ত জানি না। ছেলের চাকরি কি করে? চেয়ে রইল। দুলা ভাইয়ের মতো হাসি খুশি মানুষটিকে কথায় কথায় ছাগল বলার কারণ খুঁজে না পেয়ে হতাশার নিঃশ্বাস ফেলল। দীর্ঘশ্বাস ফেলে বলল। আমি বোধহয় কনভিন্স হয়ে যাচ্ছি বাবা। সাদিকুল সাহেব গম্ভীরভাবে মাথা ঝাঁকালেন। ইউ শুড। পুলিশ বিয়ে করলে তোমার লাভ ফাই ক্ষতি কিছু হচ্ছে না। তোমার জীবনে ছোটখাটো ঝামেলা তোমার পুলিশ বর সলভ করে ফেলতে পারে। তরু হতাশ কণ্ঠে বলল। এই মুহূর্তে আমার জীবনে একটা মাত্র সমস্যায় জ্বলজ্বল করছে। সে সমস্যার সমাধান পুলিশ দিয়ে হবে না। তুমি কি আমাদের ডিপার্টমেন্টের কোনো স্যারের সাথে আমার বিয়ে শাদী দিয়ে দিতে পারো না বাবা? সাদিকুল সাহেব গরম চোখে চাইলেন। তরু উদাস হয়ে বলল। বেশ, বিয়েটা আমি করছি। তোমার পুলিশ পাত্র কোথায়? তোমার পুলিশ পাত্রকে তোমার সাহিত্যিক কন্যার সাথে দেখা করিয়ে দাও, আমি তার সাথে কথা বলতে চাই। সাদিকুল সাহেব বললেন। এই মুহূর্তে দেখা করা সম্ভব নয়। কেন নয়? ছেলের পোস্টিং ঢাকার মেট্রোপলিটনে, ওখানে কিছু ঝামেলার জন্য আসতে পারছে না, দ্রুত আসার চেষ্টা করছে। তার বাবা 20% জীবন নিয়ে ধরনী স্বর্গ ঝুলাঝুলি করছে, আর সে আসতে পারছে না। না, পারছে না। সবাই তো তোমার মতো নাকে তেল দিয়ে অলস জীবনযাপন করে না। ওভরিয়ানো হ্যাজ দেওয়ার ওয়ান ডিউটি। তরু গম্ভীর কণ্ঠে বলল। তোমার ডিউটিওয়ালা পাত্র আমার পছন্দ হয়নি বাবা, আমি বিয়ে করব না। তোমার কঠিন ডিউটিওয়ালা পাত্র তো আমি ময়মনসিংহে মরে পড়ে থাকলেও খোঁজ খবর পাবে না। গভীর কণ্ঠে বলবে, প্রিয় তরু, তুমি প্লিজ মরে যাও। আই হ্যাভ ইন মাই ওন ডিউটি। আমি আসতে পারছি না। সাদিকুল সাহেব প্রচন্ড বিরক্ত চোখে চেয়ে রইলেন। তরু শুধালো। আমি রাজি না হলে কি তুমি আমাকে জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে দিবে বাবা? আমি কি তোমায় খুব যন্ত্রণা দিচ্ছি? সাদিকুল সাহেব স্বাভাবিক কণ্ঠে বললেন। প্রথম প্রশ্নের উত্তর নো, দ্বিতীয় প্রশ্নের উত্তর ইয়েস। আমি তোমাকে বিয়ের জন্য কোনো রকম জোর জবরদস্তি করছি না। আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি, তুমি ইচ্ছে মতো পাত্র সিলেক্ট করতে পারো, কিন্তু সেই সিলেকশন পদ্ধতি চলবে কেবলই 1 মাস। চতুর্থ দিকে ঘটক ছড়িয়ে দেওয়া হয়েছে। যেভাবে হোক এই মাসের মাঝে তোমার বিয়ে সম্পূর্ণ। তোমার যদি কোনো ছেলেকেই পছন্দ হয় তাতেও সমস্যা নেই, সেই জন্য ব্যবস্থা নেওয়া আছে। কোনো ছেলে পছন্দ না হলে এই মাসের শেষ তারিখে যে ছেলের সাথে দেখা হবে তার সাথেই তোমার বিয়ের কাজ সম্পূর্ণ করা হবে। তোমার বড় আপার বিয়ে সমাপ্ত। এখন তোমার বিয়ে সমাপ্ত হলে আমি চিন্তামুক্ত হয়ে আমি হজে যাব। নাও ডিসিশন ইজ ইউর। তরু হতাশের নিঃশ্বাস ফেললো। করুণ কণ্ঠে বলল। ফেসে টেসে যাবো না তো আবার বাবা? সাদিকুল সাহেব ঠান্ডা কণ্ঠে বললেন। এটা কি কাবাডি খেলা যে ফেসে যাবা? বিয়েতে আবার ফাঁসাফাঁসির কি আছে? বিয়ের পর তোমার মা আমাকে প্রথম দেখেন বাসর ঘরে। আমরা কি সংসার করিনি? বিয়ের মতো পবিত্র সম্পর্কের সাথে ফাঁসাফাঁসি ধরনের ফালতু শব্দ যুক্ত করবেন না। তরু বাবাকে একটু চটিয়ে দেওয়ার জন্য বলল। কিন্তু মাঝে বলতেন মা তোমায় বিয়ে করে ফেসে গেছেন, তিনি ছিলেন বলেই রক্ষে, নয়তো অন্য কোনো মহিলা সজ্ঞানে তোমার সাথে সংসার করতে পারতেন না। সাদিকুল সাহেব কঠিন চোখে চেয়ে মেয়ের দিকে চেয়ে মহিলার সাথে চট করে খারাপ ব্যবহার করা যায় না। ভয়াবহ গরমে 2 হাতে জাপটে ধরে বসে থাকলেও বিরক্ত হওয়া যায় না। তরু মনে মনে কিছুটা অস্বস্তি বোধ করলেও বিরক্ত হতে পারছে না। ভদ্র মহিলা শুরু থেকেই তরুর সাথে খুব আদর করে কথা বলছেন। ভবিষ্যতে তিনি যে খুব ভালো শাশুড়ি হবেন বোঝা যাচ্ছে। ভদ্র মহিলা তরুর পাশে বসে থেকেই ছেলের সাথে ফোনে কথা বললেন। তরু ভুল না হলে এই সেই ডিউটিওয়ালা পাত্র মায়ের সাথে খুব রাগ ঝাড়লো। ভীষণ বিরক্ত হয়ে বলল। মা, তোমাদের ছেলে মানুষই কখনো যাবে না, তাই না? আমি তো বললাম আসছি, হাসপাতালে এসেই বিয়ে করব। তোমাদের এতটুকু সময়ও সহ্য হচ্ছে না? টেলিফোনেই বিয়ে করে ফেলতে হবে কেন? টেলিফোনে কেউ বিয়ে করে? আশ্চর্য।
ভদ্রমহিলা কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, তোর বাপ অপূর্ণ শখ নিয়েই মরে যাক, করিস না তুই বিয়ে। মানুষটা কেমন অস্থির হয়ে আছে, আমি দেখা করতে গেলেই বলছে, সাহানা আমি মরে যাচ্ছি, পুত্রবধূ দেখে যেতে পারলাম না। সে তো আর জানে না ছেলে এখন লাইক হয়ে গিয়েছে, কথায় কথায় ধমক দেয়। বাপ মা মরে গেলেই তাদের কি, আসিস না তুই, আমার স্বামী আমি বুঝবো। আজ থেকে আমাদের মা বাবা ডাকার দরকার নেই। ডিউটিওয়ালা ভালো ফ্যাসাদে পড়েছে। মায়ের কান্নাকাটি শুনে অধৈর্য হয়ে বলল, আমি তো বিয়ে করতে মানা করিনি মা। বেশ, টেলিফোনেই বিয়ে করব। বিয়ের সময়সূচি আমায় জানাও, তবু কান্নাকাটি অফ করো প্লিজ। ভদ্রমহিলা কান্নাকাটি অফ করলেন। তনুকে 420 ভোল্টের ঝাটকার মধ্যে রেখেই সত্যি সত্যি টেলিফোনে বিয়েটা হয়ে গেল। হাসপাতালে ইঞ্জেকশন দিতে গেলে যেমন অনেক চিল্লাচিল্লির পর ফট করে এক সময় ইঞ্জেকশন দেওয়া হয়ে যায়, টের পাওয়া যায় না, ঠিক তেমনি বিয়েটা যেন তরু টেরই পেল না। কি আশ্চর্য, এভাবেও কি বিয়ে হয়? থালা বাসনের ঝনঝন শব্দে তরুর ঘুম ছুটে গেল। আধো আধো ঘুমে তরুর মনে হলো সে কোনো গৃহিণীর ছাদের রান্নাঘরের মেঝেতে শুয়ে আছে। গৃহিণী কোনো কারণে চেতে গিয়ে স্বামীকে বাসনকোসন ছুঁড়ে মারছে। স্টিলের বাসনগুলো ঝনঝন করে তরুর আশেপাশে এসে পড়ছে, কিন্তু আসল ব্যাপার তা না। তরুর থাকবার জায়গায় কোনো বাসনকোসন থাকার কথা না। তরু থাকে ভার্সিটির হলে। তাদের হলে রান্নার ব্যবস্থা নেই। রান্না করতে হলে করতে হয় চুপি চুপি। রান্না সেরেই চট করে আলমারিতে লুকিয়ে ফেলতে হয়, নয়তো কেস খেয়ে যাবার সম্ভাবনা। কেস খেয়ে গেলে পানিশমেন্টের ব্যবস্থা আছে। তরু কখনো রান্না বান্না ঝামেলায় যায় না। খুব ছোটবেলায় সে সিদ্ধান্ত নিয়েছে সে জীবনেও রান্না বান্না করবে না। এই রান্না বান্না জনিত সিদ্ধান্তটা তরু নিয়েছে বাবার জন্য। তরুর ধারণা সাদিকুল সাহেবের মাথায় খুবই সূক্ষ্ম ধরনের সমস্যা আছে। এই সমস্যা শুরু হয়েছে তরুর মা মারা যাওয়ার পর থেকে। সাদিকুল সাহেব সারা জীবন সরকারি চাকরি করেছেন, খুবই ছোট ধরনের চাকরি। ছোট চাকরি করা মানুষগুলোর মাঝে খুব স্বাভাবিকভাবেই একটা খাই খাই ব্যাপার স্যাপার চলে আসে। সাদিকুল সাহেব সেদিক থেকে পরিষ্কার। তিনি অত্যন্ত সৎ মানুষ। কোনো কাজের বিনিময়ে কেউ তাকে একটা পান খাওয়াতে চাইলেও তিনি ভয়ঙ্কর চটে যান, 10 বার তওবা কাটেন। অত্যন্ত সৎ মানুষদের একাংশ আবার হয় ভয়ঙ্কর পুলিশ বিদ্বেষী। তাদের ধারণা পুলিশটা কোনো কাজে ফাজ করে না, তাদের প্রধান কাজ হলো পাবলিকের ঘাতে চুরে টাকা খাওয়া। সাদিকুল সাহেব সেই ভয়ঙ্কর পুলিশ বিদ্বেষীদের একজন। পুলিশ তার দু চোখের বিষ। তরুর বড় আপা চারু যখন সজলকে বিয়ে করতে চাইল, তখন বাড়িতে এক ভয়াবহ লণ্ডকাণ্ড ঘটে গেল। এই লঙ্কাকাণ্ডের প্রধান কারণ হলো সজল সদ্য বিসিএস পাশ এসিপি। সাদিকুল সাহেব কিছুতেই কোনো পুলিশের অফিসারের কাছে মেয়ে বিয়ে দেবেন না। অন্যদিকে চারুও কঠিন শর্ত, সজলকে ছাড়া সে এই পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষকে বিবাহ করবে না। প্রয়োজনে দেহ বিসর্জন দিবে, তবুও প্রেম বিসর্জন দেবে না। চারুকে অবশ্য দেহ বিসর্জন দিতে হয়নি। মানুষ হিসেবে সজল খুবই বোকা ধরনের মানুষ। বোকা মানুষরা সারা জীবন বোকা বোকা কাজ করে। সজল তেমনই এক বোকা ধরনের কাজ করে বসলো। সাদিকুল সাহেবের কাছে দেন দাবার না করে সে দ্বিতীয়বার বিসিএস পরীক্ষায় বসলো। বিসিএস তো আর ছেলের হাতের মোয়ানা যে চাইলে পাওয়া যাবে। কিন্তু খুব আশ্চর্যের বিষয়, বোকা সজল কেবলমাত্র চারুকে পাওয়ার জন্য দ্বিতীয়বারে বিসিএস পরীক্ষায়ও টপকে গেল। পুলিশের চাকরি ছেলে সজল প্রশাসনে ঢুকলো। সাদিকুল সাহেব খুব বিরক্ত মুখে কন্যা সম্পাদন করলেন। তরুকে ডেকে কঠিন কণ্ঠে বললেন, খবরদার এমন ছাগল ধরনের ছেলের প্রেমে পড়বে না। তরু প্রেমে পড়েনি, কিন্তু প্রেম মনে মনে অসংখ্য ভার চেয়েছে। এমন এক ছাগল ধরনের পুরুষ যুবতী অবশ্যই তার প্রেমে পড়ুক। তরুর মনে হয় সে নিজেও একটা ছাগল, এই জন্যই কোনো ছাগল তার প্রেমে পড়েনি। সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অপোজিট অ্যাট্রাকশন দরকার। ছাগলে ছাগলের প্রেম হবে কি করে? পুলিশ নিয়ে যেখানে এত এত ইতিহাস, সেখানে সাদিকুল সাহেব কি করে তরুকে ফট করে এক জিটিওয়ালার ঘাড়ে চাপিয়ে দিলেন, তা খুবই আশ্চর্যের বিষয়। তরুর হঠাৎ করেই মন খারাপ হয়ে গেল।
থালা বাসনের ঝনঝন শব্দটা যে মূলত মোবাইল টেলিফোনের শব্দ বুঝতে পেরে হাত বাড়িয়ে কল উঠালো। হেমা টেলিফোন করেছে। হেমা অন্তত পারুক ছাত্রী, দিনে এসে 18 ঘন্টা পড়াশোনা করে। পড়াশোনার পাশাপাশি তার একটা কঠিন প্রেম আছে। তরু যেখানে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যেতে যেতেই দিন ফুরিয়ে যায়, হেমা সেখানে কি করে এত কিছু মেনটেন করে তা তরুর কাছে খুবই আশ্চর্যের বিষয়। হেমা লাইন পেয়ে খুব গম্ভীর কণ্ঠে শুধালো, ক্যাম্পাসে আসছিস কখন? আসছি না, তরু উদাস কণ্ঠে বলল, মন ভালো নেই তাই আসছি। অশ্লীল কথা বলে ফেলছিস, ছি। তরু হাই তুলতে তুলতে বলল, অশ্লীল কথার কি হলো? আমার ক্ষীণ সন্দেহ আমার কাল বিয়ে হয়ে গিয়েছে, সেই হিসেবে কাল রাতে আমার বাসর হওয়ার কথা, অথচ আমি এখন হলের বিছানায় বসে হাই তুলছি। ব্যাপারটা দুঃখজনক না? কাল তোর বিয়ে হয়ে গেছে? আমার তো তাই মনে হচ্ছে। বিয়ে হলে হয়েছে, না হলে নাই। এখানে আবার মনে হওয়া না হওয়ার কি আছে? ডিরেক্ট বল, ইয়েস অর নো। তরু বলল। ইয়েস। হেমা দীর্ঘশ্বাস ফেলে বলল, কাল বিকালে তোর সাথে আমার কথা হয়েছে। তুই ময়মনসিংহ ছেলে, এখন সকাল 9টা বাজে। এখন তুই হলের বিছানায় পড়ে ঘুমাচ্ছিস? হ্যাঁ, তোর বিয়েটা হলো কি করে? টেলিপ্যাথি করে? টেলিফোন করে। ওয়াও, তো তোর বাপ বুঝি অনেক টেলিফোন নিয়ে কন্যা সম্প্রদান করেছে। বড় মামা আরেক টেলিফোন দিয়ে উকিল বাপ হলেন, চারু আপা আর দুলা ভাই আরেক টেলিফোন দিয়ে হাততালি দিলেন, তাই তো? অত্যন্ত সুখের সংসার শুনে খুশি হয়ে পাগল হয়ে যাচ্ছি আমি। তুই ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছিস না? সিরিয়াসলি নেওয়ার মতো কথা তুই বলছিস না। এমন ফেলকি বাজি তুই আগেও বহুত বাদ করেছিস। আমি আর বোকা নই, এবার না করে একটু পড়াশোনা কর। আর তরু টেলিফোন রেখে দিল। হেমার জ্ঞানী জ্ঞানী কথা শুনতে ইচ্ছে করছে না। শিরায় উপশিরায় ছড়িয়ে পড়েছে বিষণ্ণ এক মন খারাপ। তরু বারবার মনে হচ্ছে সে ফেসে গিয়েছে। সেই ডিউটিওয়ালা যার নাম তরু একবার শুনেছিল কি শুনেনি, সে একদমই ছাগল টাইপের হবে না, সে হবে শিয়াল টাইপের। তার মাথায় থাকবে গিজগিজে বুদ্ধি, যে বুদ্ধি দিয়ে সে কেবল বাস্তবিক চিন্তা করবে, বাস্তব চিন্তা নিয়ে ভাববে। তার বুদ্ধির খাতায় থাকবে লাভ লসের বিশাল বিশাল অঙ্ক। তরুর রূপকথার মতো মন সে বুঝতে পারবে না। জীবন সঙ্গিনী মানে সবচেয়ে প্রিয় বন্ধু। তরুর একটা জীবন কেটে যাবে তীব্র বন্ধুহীনতার যন্ত্রণায়। এমন হলে তরু খুব কষ্ট পাবে। ছোটকাল থেকে জমানো অনেকগুলো স্বপ্ন একসাথে ভেঙে যাবে। তরুর চোখ ভিজে আসছে, বুকের ভিতর কষ্টগুলো কাল বৈশাখীর ঝড়ের মতো হুড়হুড় করছে। এমন ভয়ঙ্কর কষ্টের ঝড় তার 21 বছরের জীবনে কখনো আসেনি, মায়ের মৃত্যুর সময়ও না। তরুর মন খারাপের ভিন্ন ভিন্ন ধাপ আছে, ভিন্ন ভিন্ন মন খারাপের জন্য ভিন্ন ভিন্ন ওষুধ আছে। এই যেমন তীব্র মন খারাপের জন্য তীব্র ঘুম, মাঝারি মন খারাপের জন্য মাঝারি ঘুম। তরু আজ তীব্র ঘুমের প্রস্তুতি নিচ্ছে। তীব্র ঘুমের প্রস্তুতি অনুযায়ী সে ল্যাক্সোপিল খেয়ে নিয়েছে। ল্যাক্সোপিল একটা ঘুমের ওষুধ, যাদের হৃদয় ঘটিত সমস্যা আছে তাদের জন্য উপকারী। এই ওষুধগুলো তরু অনেকদিন আগে আপার ঘর থেকে সরিয়ে ফেলেছে। কেন সরিয়েছিল জানে না, তবে আজ দারুণভাবে কাজে লেগে গিয়েছে। তরুর ল্যাক্সোপিনওয়ালা ঘুমের মাঝে অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। কানের কাছে টেলিফোনটা বুম বুম করে বাজছে। ঘুমের ঘোরে তরুর মনে হচ্ছে তরু একটা অজগরের পিঠে চড়ে বসে আছে। অজগরটা থেকে থেকে গা ঝাড়া দিচ্ছে। অজগরের সাথে সাথে তরুর সারা শরীর কাঁপছে। অজগরের গা ঝাড়া থামাতে তরু হাত বাড়ালো। ফোন রিসিভ করে বিরক্ত কণ্ঠে সালাম দিল। ওপাশ থেকে ভীষণ মায়া মায়া কণ্ঠে জবাব পেল, কেমন আছো মা? তরু ভালো নেই। তরুর মাথা ব্যথা, তার থেকেও ভয়ঙ্কর হলো তার প্রচন্ড হৃদ ব্যথা। এই ব্যথা কমছে না, ল্যাক্সোপিল খেয়েও কমছে না। তরুর ধারণা তার এই মর্ম ব্যথার জীবনেও কমবে না। এই ব্যথার কথা কাউকে বলা যাবে না, কেবল শুয়ে যেতে হবে। সে মিথ্যা করে বলল, ভালো আছি। এই একটা মিথ্যা কথাই তরু চট করে বলে ফেলতে পারলো। পরিশ্রম করতে হয় না, তরু খেয়াল করেছে সবচেয়ে বড় বড় মিথ্যাগুলোই অবলীলায় বলে ফেলা যায়। ছোট ছোট মিথ্যাতে যত কষ্ট। তরু শুধালো, আপনি কে? ভদ্রমহিলা বললেন, আমি মাহবুবের মা। তোমারও মা অবশ্য। মাহবুব? কোন মাহবুব? তরু কোনো মাহবুবকে তো চিনতে পারলো না। রুকুজকে বলল, আমি কোনো মাহবুবকে চিনি না, রং নাম্বার। ভদ্রমহিলা ব্যস্ত হয়ে বললেন, মাহবুবুল হাসান নীরব। চিনতে পারছো না? সে কি কথা? পুরো ঘুম কেটে গেল। প্রচন্ড বিরক্ত হয়ে বলল, আমি যেখানে
কলকাতায় চিনি না, সেখানে ইংরেজিতে ক্যালকাটা বললেই কি চিনে ফেলবো চাচি? মাহবুবকে চিনি না, মাহবুবুল হাসান নীরব তো আরো কঠিন ব্যাপার। মন খারাপ করবেন না চাচি, আপনি বোধহয় ভুল নাম্বারে কল করেছেন। তুমি তরু না? তরু অবাক হয়ে বলল। কি আশ্চর্য, আপনি কি করে জানলেন? ভদ্রমহিলা বিরক্ত হলেন না, স্নিগ্ধ কণ্ঠে বললেন। তোমাকেই তো টেলিফোন করেছি, বোকা মেয়ে। একদিনের বরের নাম ভুলে গেলে চলবে মা? তরু হঠাৎ কিছু বুঝতে উঠে পারছে না। খানিক চুপ করে চিন্তা করতেই বর শব্দটা মস্তিষ্কে বলের মতো ডিগবাজি খেয়ে কয়েকবার বাজলো। বর? তরুর বর? তরুর বর কোথা থেকে? ও মাই গড, শিট শিট শিট। তরু লাফিয়ে উঠে বসলো, ব্যস্ত হয়ে বলল। মা সরি মা, একদম ভুলে গিয়েছিলাম আমি, মানে আসলে ঠিক ক্যাচ করতে পারিনি। ভদ্রমহিলা স্মিত হেসে বললেন। বুঝতে পারছি, এমন একটা পরিস্থিতিতে বিয়েটা হলো। তরু হঠাৎ করেই কোনো কথা খুঁজে পেল না, কিছুক্ষণ ভেবে অপ্রস্তুত কণ্ঠে শুধালেন। জি মা, বলছি। আঙ্কেল এখন কেমন আছেন? ভদ্রমহিলা অবাক হয়ে বললেন। আমি মা হলে মাহবুবের বাবা বুঝি তোমার আঙ্কেল হবে? তরু কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল। ভদ্রমহিলা নিজে থেকেই বললেন। তোমার শ্বশুর আব্বা আগের থেকে ভালো আছেন, প্রাণ সংশয়ের ব্যাপার নেই, কিন্তু কথাবার্তা বলতে পারছেন না। ডান হাত আর ডান পাটাও অবশ। মাহবুব দেশের বাইরে চিকিৎসা করাতে চাইছে। তুমি আসবে আজ হাসপাতালে? নতুন বউ তুমি, আর তোমাকে হাসপাতালে ডাকছি। কি একটা অবস্থা বলো তো? তরু তাড়াহুড়ো করে বলল। না না, কি বলছেন? আমি নিজেই যেতে চাচ্ছিলাম হসপিটালে, আপনাদের কারো ফোন নাম্বার নেই, বাবার থেকেও চাইতে পারছিলাম না যোগাযোগ। কথাটা বলেন সে নিজেই অবাক হয়ে গেল। তরু, সে সাধারণত মিথ্যা কথা বলতে পারে না, তবে আত্মার কি হলো? সে কি আনমনে হাসপাতালে যেতে চেয়েছিল? কখনো না। একটু আগেও এই বিয়েটা নিয়ে তার একটা সমুদ্র দুটানা ছিল। তবে কি এটা বিয়ে শাদীর সাইড এফেক্ট? তাহলে তো খুব বিপজ্জনকের কথা। মানুষের বিয়ে করে ভদ্র হয়, লক্ষ্মী হয়, সে তো আরো বেত্তমিস হচ্ছে। শাশুড়ি মা অবশ্য তরুর কথায় খুশি হলেন, আনন্দিত বিগলিত হয়ে বললেন। সত্যি আসবে? তোমার একা আসার দরকার নেই, নতুন বউ একা চলাচল করা ঠিক না। মাহবুব গিয়েছে তার বাবার কিছু রিপোর্টস আনতে, আমি সড়ককে পাঠাচ্ছি। তুমি রেডি হও, সড়ক গিয়ে তোমাকে নিয়ে আসবে। নতুন বউ শব্দটা তরুর মাথায় ট্যাপ রেকর্ডের মতো ঘুরতে লাগলো। তরু নতুন বউ। টেলিপিলের উপর রাখা ছোট্ট আয়নার দিকে চাইলো তরু, চেয়ে রইলো অনেকটাক্ষণ। কই, কোথাও তো কোনো রং নেই, আনন্দ নেই, কারো অকারণ বাহানা নেই, একেবারেই নেই। নেই ঝুড়ি নিয়েও বুঝি নতুন বয় হয়। তরু প্রবলিত শ্বাস ফেলে বলল। সরব? সরব কে? আমার ছোট ছেলে, ওর নাম মাহমুদুল হাসান সরব, আমরা সরব ডাকি। তরু দীর্ঘশ্বাস ফেললো, বলতে ইচ্ছে হলো। আমি কোনো হসপিটালে যাব না, খবরদার আমাকে আর কখনো ফোন করবেন না। এই বিয়ে বিয়ে খেলা আমার ভালো লাগছে না। তরু আশ্চর্য হয়ে খেয়াল করলো এই কথাগুলোর পরিবর্তে সে খুব মিষ্টি করে বিদায় জানালো। তরু কি তবে উল্টা পাল্টে হয়ে গেল? এক রাতেই পাল্টে যাওয়ার কথা হয়। তাহলে মাহবুব লোকটা পাল্টাচ্ছে না কেন? মাহবুব নামটা এখনো কত অপরিচিত, কত দূরে। এই লোকটা নাকি তার বর। তরুর হঠাৎ করে বিতৃষ্ণায় বুক ভরে গেল, হাঁসফাঁস লাগছে। আত্মা ভীমরানী মনে মিহিয়ে থাকা আগুনে ঘি ছিটাচ্ছে। মন পুড়ছে। কেন পুড়ছে তরু জানে না, হয়তো জানে কিন্তু সে বলবে না। সব কথা নারীরা মুখে বলে না। তরু জানে তার মনে এই কথাগুলো সেই ডিউটিওয়ালা কখনোই বুঝবে না, কখনোই না। কেন আশা বেঁধে রাখি, কেন দ্বীপ জেলে রাখি? জানি আসবে না ফিরে আর তুমি, তবু পথপানে চেয়ে থাকি। সুরেলা কণ্ঠে গুনগুন করে হলে হল থেকে বের হলো তরু। দাঁতের ফাঁকে পিছে চলছে চুইংগাম। তরু ভেবে রেখেছে হাসপাতালে পৌঁছে মাহবুব নামক লোকটাকে বড়সড় একটা চমক দেখাবে। মাথায় এক হাত লম্বা ঘুমটা দিয়ে দৌড়ে গিয়ে তার পা ছুঁয়ে সালাম করলে লাজুক লাজুক কণ্ঠে বলবে, ওগো স্বামী, তুমি ভালো আছো? তরুর হঠাৎ এমন আচরণ লোকটা কি হতভম্ব হয়ে যাবে না? তরু ব্যাগে একটা কমলা রঙের লিপস্টিকও আছে। কমলা রঙের লিপস্টিকে তরুকে জঘন্য লাগে। তরু ভেবেছে ঘুমটা দেওয়ার আগে অবশ্যই এই লিপস্টিকটা পরবে। তরু আবারও গুনগুনিয়ে গান ধরলো। হল থেকে বেরিয়ে কয়েক পা এগোতেই হ্যাংলা পাতলা খুব লম্বা দেখতে এক ছেলেকে চোখে পড়লো। ছেলেটা ড্রেসিং সেন্স চমৎকার, কানে কালো রঙের একটা হেডফোন,
মনে হয় গান শুনছে। তরু এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো। কেমন আছো সরব? তরু সৌরভকে চেনে না, হাওয়ার উপর ভর করে জিজ্ঞেস করেছে। মিলে গেলে ছেলেটি চমকে যেতে পারে, কিন্তু ছেলেটি চমকলো না, বিমর্ষ কণ্ঠে বলল। ভালো নেই ভাইয়া, এসেই আমাকে দুটো চড় মেরেছে। চড় খুবই নগণ্য ব্যাপার, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো ভাইয়া আমার ফোন নিয়ে নিয়েছে। ফোন ছাড়া হেডফোন কানে দিয়ে ঘুরছি। এখন কি ফোন নিয়ে নেওয়ার সময় বলো? তোমাকে এর বদলা নিতে হবে ভাবি, বাই হোক অর বাই ক্রুক। সৌরভের কথায় নিজেও চমকে গেল তরু। এই ছেলে তো তার থেকেও 2 ডিগ্রি উপরে। প্রথম সাক্ষাতেই ভাবি পর্যন্ত থেমে নেই, একেবারে বিচার ফিচারও দেওয়া শেষ। তরু অবাক হয়ে বলল। তুমি কি করে জানলে আমি তোমার ভাবি? সৌরভ বলল। তুমি কি করে জানলে আমি সরব? অনুমান করেছি। আমিও অনুমান করেছি। সৌরভের বলার ভঙ্গিতে হেসে ফেলল তরু। সৌরভও হাসলো। ঠিক তখনই তরু খেয়াল করলো সৌরভ বাচ্চা ছেলে। হাতে পায়ে তরুর মাথায় ছড়িয়ে আরো 3-4 ইঞ্চি বেড়ে গেল। চেহারা বাল্যক বাল্যক ভাব। তরু শুধালো। তুমি কি খুব ছোট? সৌরভ হেসে বলল। খুব ছোট না, মোটামুটি ছোট। আমার সবকিছু মোটামুটি ধরনের। ছাত্র হিসেবে অবশ্য মোটামুটি থেকে একটু নিচে নেমে গিয়েছি। প্রি টেক্সট পরীক্ষায় অঙ্কে 16 পেয়েছি, ডাহা ফেল। তরু হাসলো। কত অবলীলায় নিজের লজ্জার কথাটা বলে ফেললো সৌরভ। তরু অবাক হয়ে বলল। আমি তো তাহলে তোমার থেকেও 2 গ্রেড নিচের স্টুডেন্ট। আমার 2 সাবজেক্টে ফেল এসেছে, ডাহা ফেল। সৌরভ হো হো করে হেসে উঠল। সৌরভের হাসি সুন্দর। তরু সৌরভের হাসি মুখের দিকে চেয়ে আচমকা জিজ্ঞেস করে ফেলল। তোমার ভাইয়া কি তোমার মতো দেখতে? সৌরভ ঠোঁট উল্টোলো। না তো, আমাদের সবার চেহারা আলাদা আলাদা, কারোর সাথে কারোর মিল নেই। তুমি ভাইয়াকে দেখোনি? কি আশ্চর্য। তরু দীর্ঘশ্বাস ফেলল। আশ্চর্যই বটে। সৌরভ নিঃসংকোচে তরুর হাত ধরল, বলল। চলো, হসপিটালে গেলে দেখতে পাবে। তরু কিছুটা অবাক হলো। বিস্ময়ে ছড়িয়ে অদ্ভুত এক মানসিক টানাপোড়েনের অস্থির হয়ে উঠল মন। হাসপাতালে গেলে দেখতে পাবে, মুখোমুখি হবে, তারপর কি হবে? লোকটা তাকে কি বলবে? সে কি উত্তর দিবে? তরুর পা যেন হঠাৎ করেই আড়ষ্ট হয়ে এলো। তীব্র অস্বস্তি নিয়ে বলল। আমি যাব না, যেতে ইচ্ছে করছে না। তরু সর্বদা হাসি খুশি তরুণী। তার কখনো মেজাজ খারাপ হয় না। হয় না বললে ভুল হবে, হয়, তবে চট করে ধরে ফেলা যায় না। যাবতীয় রাগ, দুঃখ, বিরক্তি চেপে রাখার আশ্চর্য ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। তরুর ধারণা তার চোখে মুখে বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের জন্য তার মেজাজ খারাপটা ঠিক মেজাজ খারাপ বলে মনে হয় না। মেজাজের পারদ যত বাড়ে তার মুখভঙ্গি হয় তত হাসি হাসি। তরু হাসপাতালের করিডোরে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। মেজাজের পারদ বহু আগেই ডেড ভলিউমের তাপমাত্রাকে ছড়িয়ে গিয়েছে। কিছুতেই মেজাজ ধরে রাখা যাচ্ছে না। তরুর মেজাজ খারাপের পেছনে অবশ্য একটা কারণ আছে। কারণটা স্বয়ং মাহবুব তরুর ভাবনার বাহিরে গিয়ে একটা অপকর্ম করে ফেলেছে। তরুর সাথে দেখা না করেই ডিউটিতে ফিরে গিয়েছে। এই যে তরুর একটা ফোন পেয়েই বেহায়ার মতো নাচতে নাচতে হাসপাতালে চলে এলো। তার কোনো দাম মাহবুব দেয়নি। 5 মিনিট অপেক্ষা করে তরুর সাথে দেখা করাটা তার কাছে জরুরি বলে মনে হয়নি। মাহবুব চলে যাওয়ার তরুর অবশ্য সেরকম মন খারাপ হয়নি। তার কেবল নিজের গালে শক্ত করে দুটো চড় মারতে ইচ্ছে করছে। প্রথম চড় বাবার কথায় নিজের দাম কমিয়ে এই ডিউটিওয়ালার মতো গুরুকে বিয়ে করে ফেলার জন্য। দ্বিতীয় চড় শাশুড়ির টেলিফোন পেয়ে হাসপাতালে ছুটি আসার জন্য। তরু দীর্ঘশ্বাস ফেলে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। সিঁড়ির গোড়ায় সৌরভকে দেখা যাচ্ছে। সৌরভ হাসপাতালে এসেছে থেকে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। কখনো ওষুধ, কখনো ফলমূল, জুস, অথবা কখনো আত্মীয়কে পথ দেখিয়ে কেবিন পর্যন্ত আনার সকল দায়িত্ব ছোটাছুটি করে তাকেই করতে হচ্ছে। কাউকে ওয়াশরুমে যেতে হলে সৌরভকে সাথে নিয়ে গিয়ে ওয়াশরুমের বাহিরে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই সকল কাজই সৌরভ করছে প্রচন্ড আনন্দ নিয়ে। পড়াশোনার ব্যাপারে লম্বা লম্বা বক্তব্য শুনেও বিনিময়ে গলে গলে পড়ছে। তরুর মনে হলো এই মুহূর্তে হাসপাতালের সব থেকে ব্যস্ত মানুষ হলো সৌরভ। তার ব্যস্ততা ডাক্তারদের ব্যস্ততাকেও ছড়িয়ে গিয়েছে। আরো একজন মহাব্যস্ত লোক অবশ্য আছে। সেই গুরু মাহবুবের ব্যস্ততার কাছে সৌরভের ব্যস্ততা কিছুই নয়। সে ত্রব্য দুনিয়ার ব্যস্ততাকে ছড়িয়ে গিয়েছে। এই পৃথিবীতে সেই একমাত্র পুলিশ অফিসার যে ডিউটিতে জয়েন না হলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তরু বিড়বিড় করে বলল। মাহবুবুল হাসান নীরব।
ইউ আর কাউ, গরু গরু গরু। তরুকে করিডোরের একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে গিয়ে এলো সরব, হাতে উল্টো হতাশ কণ্ঠে বলল, তোমার সাথে তো ভাইয়ার দেখা হলো না, শুনলাম ভাইয়া ফুরুত করে উড়ে গিয়েছে। তরু হাসলো। সমস্যা নেই, আমিও একদিন ফুরুত করে উড়ে যাব, তবে তোমার ভাইয়ের মতো ফুরুত না, অন্যরকম ফুরুত। মাহবুবুল হাসান নীরব ফুরুত এই ব্যাপারটা বুঝতে পারবেন, কিন্তু ধরতে পারবেন না। যে পাখি ঘর বোঝে না, উড়ে বেড়ায় বোমবাদারে, ভোলা মন মিছে কেন, মনের খাঁচায় রাখিস তারে। কথা শেষে মিহি কণ্ঠে শীষ বাজিয়ে মিষ্টি সুরে গুনগুনালো তরু। সরব অবাক চোখে চাইল। নির্লিপ্ত তরুর মুখের দিকে চেয়ে থেকে নিঃসংকোচে বলল, তুমি একটু অদ্ভুত। তুমিও এক অদ্ভুত মানুষই, কেবল অদ্ভুত মানুষকে পছন্দ করতে পারে। সাধারণ মানুষ অদ্ভুত জিনিস পছন্দ করে না, নিয়ম কানুন মেনে চলা শুদ্ধ মানুষ পছন্দ করে। আমার মনে হচ্ছে ভাবি হিসেবে আমাকে তোমার ভীষণ পছন্দ হয়েছে। আমি তোমাদের বাসায় থাকতে শুরু করলে তুমি বোধহয় আরো খুশি হবে। তোমার ধারণা আমার হৃদয় তুলোর মতো নরম। আমি তোমার সকল আবদার তথাস্থ বলে অ্যাপ্রুভ করে নেব। সরব চোখ বড় বড় করে চাইল, বিস্মিত কণ্ঠে বলল, একদম ঠিক। তুমি কি করে জানলে? তরু হেসে ফেলল, রহস্য করে বলল, আমি সব জানি। মানুষকে দেখেই ফট করে মনের কথা বলে ফেলতে পারার ক্ষমতা আমার আছে। তবে তোমার ধারণা কিন্তু ঠিক। আমি অবশ্যই তোমার সকল আবদার তথাস্থ বলে অ্যাপ্রুভ করে দেব। দেবর হিসেবে তোমাকে আমার চমৎকার লাগছে। তুমি কি এখনই ভদ্রসদ্র ছেলে নাকি চূড়ান্ত দুষ্ট? সরব হেসে বলল। চূড়ান্ত দুষ্টু। সরবের নিঃসংকোচ স্বীকারোক্তির জন্যই সরবকে আরো বেশি ভালো লেগে গেল তরুর। হেসে বলল, দুষ্ট ইন গুড ওয়ে অর ব্যাড ওয়ে? বুঝতে পারছি না। ছেলে হিসেবে তুমি কেমন? খুব ভালো নাকি খুব খারাপ? সরব বলল, তোমাকে আমি আগেই বলেছি আমার সব মোটামুটি ধরনের। আমি ভালোর দিক থেকেও মোটামুটি, খারাপের দিক থেকেও মোটামুটি। আমি মোটামুটি ধরনের খারাপ কাজ করি। তরুর চোখে মুখে কোনো ভাবান্তর দেখা গেল না, শুধালো, সেই মোটামুটি ধরনের খারাপ কাজটা কি সিগারেট খাওয়া? তুমি সিগারেট খাও? সরব অবাক হয়ে বলল। কি আশ্চর্য, তুমি এত কিছু জেনে যাও কি করে? তরু জবাব দিল না। সরব দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার ধারণা ঠিক, তবে সব সময় খাই না, মাত্র 2 বার খেয়েছি। আমার বন্ধুগুলো বাজে তো, এই জন্য আমার উচিত ওদের সাথে মেলামেশা বন্ধ করে দেওয়া। সরবের অপকট স্বীকারোক্তি অবাক চোখে চাইল তরু। হাত বাড়িয়ে সরবের হালকা বাদামি চুলগুলো ঝাঁকি দিয়ে মিষ্টি করে হাসলো, বলল, তোমার ভালোতে কোনো মোটামুটি নেই। তুমি পৃথিবীর সব থেকে ভালো ছেলে। সরব সরব হাসলো, চোখে মুখে ঠিকরে পড়ছে উচ্ছ্বাস। আনন্দিত কণ্ঠে বলল, তুমি যে আমার ভাবি এর জন্যই বলছো। তবে ভাইয়াকে নিঃসন্দেহে ভালো ছেলে বলা যায়। আমার ধারণা তুমি ভাইয়ার সম্পর্কে জানতেই আমাকে এত এত প্রশ্ন করছো, অথচ ভাইয়ার কথা জিজ্ঞেস করতে লজ্জা পাচ্ছ। কথাটা বলে হাসতে লাগলো সরব। তরু গম্ভীর হয়ে থাকতে গিয়েও হেসে ফেললো। তোমার বুদ্ধিও তো দেখে মোটামুটি লেভেলে ছাড়িয়ে যাচ্ছে। সরব সরব খুব মজা পাচ্ছে, হেসে বলল, ভাইয়া আমাদের থেকেও অদ্ভুত মানুষ। ভাইয়াকে তুমি যাই বলবে, ভাইয়া ভ্রু কুচকে তাকাবে। তাকে যদি বলো ভাইয়া ভাত খেয়েছো, তবুও সে ভ্রু কুচকে তাকাবে। যদি বলো ভাইয়া আমি অঙ্কে 2 পেয়েছি, আজ থেকে পড়াশোনা বন্ধ, আমি চাওয়ালা হব, আমার দোকানে তোমার জন্য চা ফ্রি, ভাইয়া তবুও ভ্রু কুচকে তাকাবে। আমার ধারণা ভাইয়ার ভ্রুতে কিছু সমস্যা আছে। সরবের কথা বলার ভঙ্গিতে খিলখিল করে হেসে উঠল তরু। সরব বলল, হাসপাতালের বাইরে একটা রেস্টুরেন্ট দেখে এসেছি। ভদ্র ছেলে হয়ে 5 ফরমাস খাটার নাটক করতে করতে ভয়ঙ্কর ক্ষুধা লেগে গিয়েছে। তুমি জানো না, ভদ্র হয়ে থাকার নাটক হলো সবচেয়ে কঠিন নাটক। এর মতো পরিশ্রম আর নেই। তুমি অবশ্যই এখন আমাকে কিছু খাওয়াবে, নয়তো আমি ক্ষুধায় মরেও যেতে পারি। তুমি ভদ্রসাজার নাটক করছো? হ্যাঁ করছি, এটাও আমার মোটামুটি ধরনের খারাপ কাজের মধ্যে একটি। ভদ্র সাজার নাটক করাটা অনুচিত, কিন্তু কিছু করার নেই, বাধ্য হয়ে করতে হচ্ছে। তুমি মাকে মিথ্যা করে কিছু বলো, বাইরে খাবার খেতে যাওয়ার কথা শুনলে মা নির্ঘাত জুতো ছুঁড়ে মারবে। বৃদ্ধা বয়সে মানুষের মাথায় নানাবিধ সমস্যা দেখা দেয়। আমার ধারণা আম্মু বৃদ্ধ হয়ে গেছেন, তার মাথায় অজস্র সমস্যা আছে। কেউ অসুস্থ থাকলে পরিবারের বাকি সবাইকে অনাহারে থেকে শোক পালন করতে হবে। এই ধারণাটা আম্মুর বার্ধক্যজনিত মানসিক সমস্যার উদাহরণ। তরু
তরু প্রতি উত্তরে হাসলো। সরবকে নিয়ে শাশুড়ি মাকে খুঁজতে গিয়ে দেখা গেল তিনি ভীষণ ব্যস্ত। আত্মীয় স্বজন ভর্তি মা হাসপাতালে, তার সাথে কথা বলাই দায়। শাশুড়ি মা তরুকে দেখে মন খারাপ করে বললেন, কি একটা অবস্থা দেখো দেখি, তোমাদের নতুন বিয়ে হয়েছে অথচ একসাথে বসে 2 মিনিট কথা পর্যন্ত বলতে পারছো না। আমি মাহবুবকে খুব বকাবকি করেছি, কিন্তু ছেলেটারও তো কোনো দোষ নেই বুঝলে। আমার পানির মতো সরল ছেলেটা হঠাৎ অথই জলে পড়েছে, বিপদের তো শেষ নেই। নয়তো এই অবস্থাতেই অফিসেও কেন এত ঝামেলা হবে বলো। একদিনের ছুটি পর্যন্ত পাচ্ছে না। ছেলেটা আমার 2 দিনেই শুকিয়ে গেল। তরু হাসি হাসি মুখে শাশুড়ি মায়ের কণ্ঠে তার বড় পুত্রের বস্তি বাক্য শুনলেন। কথার মাঝে মাঝে মাথা হেলিয়ে স্বীকারও করলেন, মাহবুবের মতো ভালো ছেলে পৃথিবীতে হয় না। একসাথেই মনে মনে টেপরেকটের মতো বাঁচতে লাগলো। আপনার বড় ছেলের মতো গরু ছেলে পৃথিবীতে আর হয় না, হয় না, হয় না। সড়ক তরুর পিছনেই দাঁড়িয়েছিল। তরুর ওনার যে অংশটা লম্বা হয়ে মেঝেতে গড়াচ্ছে খাচ্ছিল, তারই এক কোনা আঙ্গুলে পেঁচাতে পোচাতে আনমনে কিছু ভাবছে। শাশুড়ি মা সরবকে দেখে বিকট এক ধমক দিলেন। তুমি তরুর ওড়না ধরে দাঁড়িয়ে আছো কেন বেয়াদব ছেলে? তরু কি ভাববে? সরব অবাক হয়ে বলল, কি ভাবলে? আমি তো তোমার আঁচলও ধরে থাকি, তুমি কিছু ভাবো? শাশুড়ি মা চোখ গরমে চাইলেন। সরব মুখ গোমরা করে বলল, অযথা বকবে না তো। ভাবি আমাকে তার সাথে সাথে থাকতে বলেছে, আমি সাথে সাথে থাকছি। ভাবির সাথে আমার গোপন কথা আছে। তরুর সাথে তোমার আবার কিসের গোপন কথা? ঘন্টা কয়েক হলো দেখা হয়েছে, এখনই ছেলে কেমন খাতির জমিয়ে ফেলেছে দেখো। তরু, তুমি কিন্তু এই ছেলের কোনো আবদার শুনতে চেও না। এই ছেলের হাড়ে মাংসে বাদরামি। তরু একটু সুযোগ পেয়ে ভদ্র মেয়েটার মতো বলল, মা, আমার শরীরটা একটু খারাপ লাগছে, সরবকে নিয়ে হাসপাতালের বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আসবো। তরুর শরীর খারাপের কথা শুনে বাস্তবিকই ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়লেন শাশুড়ি মা। ভদ্র মহিলার চোখে চকিত যে দুশ্চিন্তার রেখা খেলে গেল, সেই রেখাটা তরুর মনের গভীরে পদ্মাসন করে বসলো। এই গোলগাল চেহারার মহিলাটার প্রতি তৈরি হলো গভীর মায়া। বিয়ে বিষয়টার মাঝে ঐশ্বর্যিক কোনো ব্যাপার আছে নাকি এই টান মানুষের অভ্যাসগত, তা তরু ধারণা করতে না পারলেও খুব করে বুঝলো। সরব যখন তার আঁচল ধরে মায়ের আঁচলের সাথে তুলনা দিল, শাশুড়ি মায়ের চোখে যখন এক মুহূর্তের জন্য খুব পরিচিত মামা দুশ্চিন্তার রেখা ফুটে উঠেই মিলিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে এই পৃথিবীতে অনেক কিছু পাল্টে গেল। তরুর সামনে দাঁড়িয়ে থাকা 2 দিন আগে অপরিচিত মহিলা আর পেছনে দাঁড়িয়ে থাকা ভীততুল্য কিশোরটি হুট করে তার পরিবার বনে গেল। তাদের প্রতি মায়ায় কেমন টলমল করে উঠল বুক। আশ্চর্য! সরব রেস্টুরেন্টে বসে এক গাদা খাবার অর্ডার দিয়ে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি একটা রেস্টুরেন্ট দিব। এখনই দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হবে না। ভাইয়া শুনলে ভ্রু কুচকে তাকাবে। তারপর কিছুই হয়নি এমন ভাব করে গালের উপর ঠাটিয়ে চড় একটা বসাবে। ভাইয়ের গায়ে এত শক্তি, দেখা যাবে আমার গালের হাড় ভেঙে চুরচুর করে আমার হাতের আঞ্জুলে পড়ে গেল। আমি হয়ে গেলাম গাল ভাঙা সরব। তরু হাসলো, শুধালো, রেস্টুরেন্টের নাম ঠিক করনি? সরব গম্ভীর কণ্ঠে বলল, করেছি। হুমায়ুন আহমেদের একটা উপন্যাসে হুমায়ুন আহমেদ একটা কফি শপের নাম ভেবেছিলেন কফিতা, আমি ভেবেছি বিষণ্ণতা। আমার রেস্টুরেন্টে আসবে সব বিষণ্ণ বিষণ্ণ কাস্টমার। রেস্টুরেন্টে মৃদুলয়ে বাজবে রবীন্দ্রনাথের বিষণ্ণ গান। তুমি হবে আমার রেস্টুরেন্টের প্রধান অতিথি। তোমার জন্য সব ফ্রি, আর কাউকে ফ্রি দেওয়া হবে না। শুধু আমি? তোমার মা, ভাইয়া, বাবা, ওদের ব্যাপারেও কঠোরতা? সরব গম্ভীরভাবে মাথা নাড়ল। তরু বলল, তোমার রেস্টুরেন্টে ফ্রি খাওয়ার জন্য কতদিন অপেক্ষা করতে হবে সরব? বেশি দিন নয়। এই বছর আমি এসএসসি দেব, তারপর 6 বছরের মতো পড়াশোনা চলবে, তারপরেই একটা বড় চাকরি। রেস্টুরেন্টের ক্যাপিটাল তো জমা করতে হবে। ভাইয়া জীবনেও টাকা পয়সা দিবে না। তরু গম্ভীর মুখে বলল, রেস্টুরেন্ট করার সময় তুমি অবশ্যই আমাকে জানাবে, আমি তোমার পার্টনার হব। 40% মূলধন আমার পক্ষ থেকে, তবে আজকের মূলধনটা পুরোপুরি তোমার ভাইয়াকেই দিতে হবে। সরব বুঝতে না পেরে বলল। আজকের মূলধন মানে? তরু টেলিফোনের উপর ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। খাবার দাবার খেয়ে আমাদের কাছে 2টো অপশন থাকবে, 1 টাকা না দিয়ে ভেঙে যাওয়া, 2 তোমার ভাইয়ার থেকে টাকা মেরে দেওয়া। সরব হতবাক চোখে চেয়ে রইল। চাপা আর্তনাদ করে বলল, ভাইয়ার থেকে টাকা মারবো কি করে ভাবি? ভাইয়া তো ময়মনসিংহে নেই।
এতক্ষণে নিশ্চয়ই ঢাকা পৌঁছে গিয়েছে। তরু হাসলো, ঠোঁটের কোণে রহস্য ঝুলিয়ে রেখে মিষ্টি কণ্ঠে গুনগুন করলো। একেলা পাইয়াছি হেথা পাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরিয়ারে রাখিব সব সখীগণে, আজ পাশা খেলবো রেশাম। বিস্মিত সরবের দিকে চেয়ে বলল, তোমার ভাইয়ার টেলিফোন নাম্বারটা দাও। রেস্টুরেন্টের এক ওয়েটারের কাছ থেকে মিনিট হিসেবে দাম দম করে একটা টেলিফোনের ব্যবস্থা করে ফেললো তরু। সর্বপ্রথম কিছুটা আতঙ্কিত বোধ করলেও তরুর কাজকর্মে বেশ মজা পেল। আগ্রহ নিয়ে বলল, তুমি কি ভাইয়ার সাথে প্র্যাঙ্ক করার চেষ্টা করছো ভাবি? তরু হেসে বলল, গরু মাহবুবের বুদ্ধি পরীক্ষা করে দেখা যাক, তোমার ভাই ছাগল নাকি শেয়াল জানা উচিত। তরুর কথায় অবাক হয়ে চেয়ে থেকে হেসে ফেলল সরব। তরু মাহবুবের ফোন নাম্বার তুলে ডায়াল করলো। ফোনের রিংটং বাজতেই তরুর বুকের ভেতর ধূপধাপ ঢোল বাজতে লাগলো। উত্তেজনা আর আশঙ্কায় গলা শুকিয়ে গেল। হৃৎপিণ্ডটা কেমন ধক করে গলার কাছে উঠে গেল। কি অবস্থা? তরু টেবিলের উপর আঙ্গুল নাচাতে নাচাতে গুনগুন করলো, ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে, গা ছমছম কি হয় কি হয়, কখনো মজা কখনো বা ভয়। তরুর গুনগুন গানের মাঝে ঠাকুরমার ঝুলি খুলে গেল। অর্থাৎ মাহবুব ফোন তুললো। টেলিফোনের ওপাশ থেকে অপরিচিত এক ব্যক্তির মেঘস্বর ভেসে এলো। হ্যালো। তরুর ভেতর বাহির কেঁপে উঠলো সেই স্বরে। এই লোকটাকে সে চিনে না, কখনো কথা বলেনি। আশ্চর্য, অথচ লোকটার সাথে তার সবচেয়ে কাছের সম্পর্ক। আশ্চর্য আশ্চর্য। তরুর একবার মনে হলো ফোনটা ফট করে কেটে দেওয়াই উত্তম। মাহবুবের সাথে জীবনেও সে ফোনে কথা বলতে পারবে না। এই লোকের গলার স্বর এত সুন্দর কেন? সুন্দর নাকি আতঙ্কিত? তরুর বুক ধরফর করছে, জানে না কেন। হাত পা দুটো থরথর করে কাঁপছে। সব কথা গুলিয়ে বেকুব বনে গিয়েছে। তরু গোপনে লম্বা শ্বাস নিল। নিজেকে শান্ত করে একদম স্বাভাবিক কণ্ঠে বলল, কি আশ্চর্য বলো তো, তুমি কি দিন দিন বেকুব হয়ে যাচ্ছ মাহবুব? তুমি যে আমাকে একটা টাকাও দিয়ে গেলে না, এখন আমি বিলটা কি করে পে করব? ওপাশের কণ্ঠস্বর একটু থমকালো। নিশ্চয় চমকে গিয়েছে। তরু মনে মনে খুশি হয়ে কৃতজ্ঞতাপূর্ণ কণ্ঠে ওয়েটারকে ডাকলো। ডেকে বলল, আপনাদের এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায় না? না না, স্ক্যান ফ্যান হবে না, বিকাশ নাম্বারটা বলুন। ওয়েটারটা থেকে বিকাশ নাম্বার শুনে মাহবুবকে নাম্বার জানালো তরু। বলল, তুমি পেমেন্ট করে দাও, বিল অ্যামাউন্ট হলো 2025 টাকা। পুরোটা সময় মাহবুব একটা কথাও বলল না, তবে মনোযোগ দিয়ে শুনলো। তরু মনে মনে কল্পনা করে ফেলল, লোকটা নিশ্চিত এই মুহূর্তে ভ্রু কুচকে ফোনের দিকে তাকিয়ে আছে। কুচকানো ভ্রুতে তাকে কেমন দেখতে লাগছে? তরুর ভাবনার মাঝে কোনো রকম উত্তর না দিয়ে টুটু শব্দ তুলে ফোন কেটে দিল মাহবুব। তরু হতাশ মুখে ফোনের দিকে চেয়ে রইল। মনে মনে কিঞ্চিত অপমানিত বোধ করলো। বুকের ভেতর বিষাক্ত বাতাস হুড়লোড় দিয়ে উঠলো। ইস, মাহবুব কেন তাকে এত যন্ত্রণা দিচ্ছে? কি ক্ষতি করেছে তরু তার? কিছুই তো না। তরু দীর্ঘশ্বাসগুলো হাওয়ায় ভাসার আগে আগ্রহী কণ্ঠে প্রশ্ন করলো সরব। ভাইয়া কি বললো? তরু প্রতিউত্তর করার আগেই তরুর ফোন বাজলো। অপরিচিত নাম্বার। তরু ফোন তুলতে ওপাশ দেখে মেঘমন্দ্র কণ্ঠে ভেসে এলো, শান্ত ধীর, কোথাও কোনো উত্তেজনা নেই। একদম উত্তেজনাহীন কণ্ঠটি মোলায়েম স্বরে তরুর নাম ধরে ডাকলো। তরু। তরু চমকে উঠলো। তরু যেন এই প্রথম উপলব্ধি করলো তার নামের অর্থ গাছ। তার নাম উচ্চারণ করলে গাছের মতোই স্নিগ্ধ শোনায়। কই, কেউ তো আগে কখনো এত স্নিগ্ধতা ডাকেনি। আর তরু উত্তর দিল না। অপর পাশের কণ্ঠটা নিচ থেকেই বলল, অ্যামাউন্টটা কত বললে? আবার বলো তো। সরি, আমি তখন শুনতে পাইনি। মাহবুবের বলা বাক্যটা যেন তরুর গালের অদৃশ্য এক চপাত ঘাট দিয়ে গেল। কত বড় ফাজিল পুরুষ! তরুকে ইচ্ছে করে লজ্জা দেওয়ার পায় তারা। সে মহা বুদ্ধিমান, শিয়ালের বংশধর। তাই বলে নিজের বুদ্ধিটা এভাবে জাহির করতে হবে? তরুকে মিষ্টি কথা এমন ভয়াবহ অপমানটা করতেই হবে? তরু চোখ মুখ শক্ত করে বলে উঠল, আপনি হসপিটালে এসেই কেন সরবকে দুটো চড় মেরেছেন? এটা কি চড় মারার সময়? বিনা মেঘে বজ্রপাতের মতো একেবারে অপ্রত্যাশিত প্রসঙ্গে ঝাটকায় মাহবুব বোধ হয় এবার সত্যি সত্যি থমকে গেল। প্রথম কয়েক সেকেন্ডে কোনো উত্তর দিতে পারলো না। তারপর শান্ত কণ্ঠে বলল, ওকে চর মারার পেছনে যথাযোগ্য কারণ ছিল। ও প্রি টেস্ট পরীক্ষায় অঙ্কে 16 পেয়েছে। আপনি চড় মারার পর কি 16 দুগুণে 32, 32 দুগুণে 64 হয়ে গিয়েছে? মাহবুব জবাব দিল না। তরু বলল,
32 দুগুণে 64 না হলে পরের বার আর মারবেন না, সব জায়গায় পুলিশগিরি। কথা শেষ করে খুট করে ফোন কাটলো তরু। লম্বা একটা দম নিয়ে সরবের দিকে গাল এগিয়ে দিয়ে বলল, তোমার ভাইয়া আসলে একটা গরু। আমি ছাগলের মতো তোমার ভাইয়াকে বিয়ে করেছি বলে এই মুহূর্তে আমার গালে একটা থাপ্পড় মারো এক্ষুনি। সরব হতবম্ব চোখে তরুর দিকে চাইলো। ঠিক তখনই এক ওয়েটার জানালো, ম্যাম আপনাদের বিল পে হয়ে গেছে, 1000 টাকা বেশি পে করা হয়েছে। আপনার কি আর কিছু অর্ডার করতে ইচ্ছুক? তরু ভার্সিটিতে সরুর পথ ধরে হাঁটছে। ভার্সিটির এদিকটায় প্রায় হাঁটু সমান ঘাসের পলি লেপ। খেয়াল করে তাকালে অদূরে নদীতে পাল তোলা নৌকা দেখে চোখে পড়ে। তরু অবশ্য নৌকা দেখতে ভালো লাগে না, এখান থেকে আকাশটা খুব বিশাল থেকে। তরু ঘাসের ভেতরে গা ডুবিয়ে বিশাল ওই আকাশ দেখে। এই আকাশটা, এই জায়গাটা প্রেমিকদের। খেয়াল করে দেখলো নৌকার মধ্যে ঝোপে ঝাপে বন্য প্রণয়ের ব্যস্ত জোড়া জোড়া প্রেমিকদের ও দেখা মিলে। এখানে কেউ একা আসে না, একা আসে শুধু তরু। যখনই ক্লাস করতে ইচ্ছে হয় না তখনই এসে গা ডুবিয়ে দেয় অর্থের ঘাসের মেলায়। তরুর অবশ্য কোনোদিনই ক্লাস করতে ইচ্ছে হয় না। তার ধারণা সে আচমকা একদিন বড় কিছু হয়ে যাবে। ক্লাস করা না করার মতো ছোটখাটো বিষয় তার বড় হওয়ার আটকাতে পারবে না। সুতরাং মনোযোগ দিয়ে আকাশ দেখো, ক্লাস করতে হবে না। তরু কাঁধের ব্যাগটা ঘাসের উপর ছুঁড়ে ফেলে, জুতো জোড়ো খুলে নিজের গা এলিয়ে দিল ঘাসের ভিতরে। এখন আর তাকে দেখা যাবে না। ঘাসের দলের সাথে মিলেমিশে সবুজ কুর্তি পরা তরুও হয়ে যাবে সত্যিকারের গাছ। তখন তরুকে লাগবে অতি মানবীয়। হিমা তাকে খুঁজে পেলে গম্ভীর কণ্ঠে বলবে, তোকে মেঘের দেশের রাজকন্যার মতো লাগছে। রক্তে মাংস করা একটা মেয়ে আচমকা মেঘের দেশের রাজকন্যা হয়ে গেছে, বিষয়টা মানা যাচ্ছে না। তুই উঠে আয়, আর কখনো ঘাসের বনে শুতে আসবি না। তরু তখন হাসবে। তার হাসি দেখে হিমা শিউরে উঠবে। আচ্ছা, মাহবুব কি এমনই শিউরে উঠবে? আশ্চর্য! মুগ্ধতায় হেমা তো করেই ফেলে বলবে, তুমি কখনো হেসো না, তুমি হাসলে পৃথিবীর যাবতীয় সৌন্দর্য মিথ্যে মনে হয়। তরু তখন হেসে বলল। আকাশের দিকে চেয়ে থাকতে থাকতেই তার খুব মাহবুবকে নিয়ে গল্প করতে ইচ্ছে হলো। যদিও তরুর কাছে মাহবুবের কোনো গল্প নেই, তার ঝুড়িতে যাবতীয় গল্প আছে, কেবল মাহবুবের কোনো গল্প নেই। তবুও তরুর ইচ্ছে হয় সকল দেওয়াল ভেঙে নকশি কাঁথার মতো আদর মেখে একটা একটা করে গল্প লিখতে ইচ্ছে হয়। কিন্তু কার কাছে লিখবে? তার যে কোনো বন্ধু নেই। ভুল হলো, এই ছোট্ট জীবনে তরুর কোনো বন্ধু নেই বলাটা খুব অন্যায় হবে। ভাগ্য বিধাতা তরুর বন্ধু ভাগ্য লিখেছিলেন বড় আদর করে, ঠিক যেন নকশি কাঁথার মতো করে। তাই বোধহয় ছোটকাল থেকেই তরুর বন্ধু ভাগ্য চমৎকার। এক ঝাঁক সমবয়সীরা তাকে ঘিরে রাখে অনেকটাই মৌমাছির মতো। মৌমাছি যেমন মধুকে আহরণ করতে চায়, মধুকে তার আকর্ষণ কথা জানায়, শোনায় তার দুঃখ সুখ সুমধুর ক্ষুধার কথা। তরুর বন্ধু মহলও তাদের ভেতরের পুরোটা খুচরো খামে ভরে তুলে দেয় তরুর হাতের মুঠোয়। তাদের সকল হতাশা বিষাদ আনন্দের তরুর অংশগ্রহণ বাধ্যতামূলক। কিন্তু তারা জানে না সকল আমেজের বিপরীতেই একটা করে অন্ধকারের গল্প থাকতে হয়। পৃথিবীর সমস্ত আয়োজনের পেছনেই কোথাও না কোথাও খুব ফাঁকে থেকে যায়, একাকিত্ব থেকে যায়। সে একাকৃতি কাউকে বলতে নেই, জানতে নেই, সে একাকৃতিগুলো সম্পর্কে কোনো প্রশ্ন করতে নেই। আমরা আলো মেখে উল্লাস করতে ভালোবাসি। সেই আলোর বিপরীতে যে অন্ধকার আছে, সেই অন্ধকার নিয়ে ভাবনা বড় নির্থক মনে হয়। তবু কেউ কেউ ভাবে অন্ধকারকে জানতে মনোমুগ্ধের মতো তলিয়ে যায় অতুল অন্ধকারে। তবুও যেন ঠিক অন্ধকার খুঁজে পায় না, তারা খুঁজে পায় অসীম বাধা। তরু তার অন্ধকারটুকুকে খুব যত্ন করে লুকিয়ে রাখে আলোর পিঠে। তারা তরুকে দেখে, তরুকে ঘিরে বাঁচে, অথচ তরুর ভেতরে যে আস্ত একটা দেওয়াল আছে, সেই দেওয়ালের ভেতরে যে কত কত গল্প আছে, সেই গল্প ছুঁয়ে দিতে পারে না। দেওয়াল পেরিয়ে অনেকটা পথ হেঁটে যেতে পারে না কেউ। আলো আধারির খেলায় তরু একলা চলে, একগাল হাসে, একলা হাসে। এই পৃথিবী তাকে জানে যশন সামান্য। তবুও তরু স্বপ্ন দেখে কোনো একদিন কেউ এই দেওয়াল ভেঙে ঢুকে পড়বে অন্তরপুরে, তরুকে জেনে যাবে, তরুকে হারিয়ে দিয়ে ভেদ করে ফেলবে সমুদ্র হৃদয়ের রহস্য। তরু ঘাসের উপর শুয়ে আছে, আকাশ দেখে। আকাশের বুকে চঞ্চলা কিশোরীর মতো ছুটে বেড়ানো মেঘদেরকে শুধায়। বলো তো সে কোথায় থাকে?
মেঘরা খিলখিল করে হাসে, কাচের চুরির মতো রিনঝিন করে উঠে সেই শব্দ। সোনালি আলোয় তরু চোখ ঝলসে দিতে চায়, তবুও তরু চেয়ে থাকে পলকহীন। সূর্যের সাথে এ তার পুরাতন খেলা, চোখে চোখে খেলা। তরুর চোখ টলমল করে উঠে জলে, চোখের পার উপচে জল গড়ানোর আগেই সূর্যকে আড়াল করে দাঁড়ায় মেঘদের দল। তরু হেসে ফেলে, বিজয়ী খুশিতে উচ্ছিত হয়, গর্বিত কণ্ঠে বলে, এবারও হারলে। এবার বলো দেখি ভাই, সে কোথায় থাকে? সেই দেওয়াল ভাঙার মানুষ, কোথায় তার বাস? পরাজিত সূর্য আর চঞ্চলা মেঘেরা। সমস্বরে উত্তর দেয়, প্রেমের বাড়ি। তরু বিড়বিড় করে। প্রেমের বাড়ি? তরুর মোবাইলে টেলিফোন বিপ বিপ শব্দ তুলছে। তরু ঘাসের উপর পড়ে থাকা ব্যাগ থেকে মোবাইল বের করলো, রিসিভ করতেই বলল, আপনাকে একটা প্রশ্ন করবো দুলা ভাই। প্রশ্নের উত্তর দেওয়ার সময় হলো 3 সেকেন্ড। 3 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারলে পাবেন আকর্ষণীয় এক উপহার। প্রশ্নটা শুনতে চান? সজল প্রশ্ন শুনতে চাইলো। তরু বলল, বলুন দেখি, হোয়ার ইজ প্রেমের বাড়ি? দ্য হাউস অফ অ্যামিওর। সজলের কপাল ভাঁজ পড়ল। দ্য হাউস অফ ওমিওর কোথায় সে জানে না। এত এত বই পড়েছে, অথচ দ্য হাউস অফ ওমিওর কোথায় তা সে জানে না। আশ্চর্য। তরু বলল, আপনি 2টা শূন্য পেয়ে ফেল দুলা ভাই। টাইম আপ। আপনার জেনারেল নলেজ খুবই দুর্বল, এজন্যই বাবা আপনাকে ছাগল বলে। সজল ব্যথিত কণ্ঠে বলল, তুমি কিন্তু আমায় অপমান করছো তরু। একদমই না, আমি সত্যটা বললাম। সত্যি কোনো অপমান নেই, আপনি প্লিজ অপমানিত হবেন না। বাবা যে শ্রেণীর পুরুষদের ছাগল বলে, আমার কিন্তু সেই শ্রেণীর পুরুষদেরই বেশি পছন্দ। সেই হিসাবে আপনাকেও আমার ভীষণ পছন্দ দুলা ভাই। সজল দীর্ঘশ্বাস ফেলে শুধালো, তা তোমার পুলিশ বর কোন ক্যাটাগরিতে পড়ে তরু? তরু বলল, সে একটা গরু। সজল হেসে ফেলল। কেন, বর পছন্দ হয়নি? মাহবুব তো ভালো ছেলে। কি করে বুঝলেন ভালো ছেলে? আমরা দুজন একসাথে পুলিশ কেডার পেয়েছিলাম, একই জায়গায় পোস্টিং ছিল, বিধায় হালকা পাতলা পরিচয় হয়েছিল। খুব ঠান্ডা মেজাজের ছেলে। তার মানে এই ম্যাচ মেকার উদ্যোক্তা আপনি? সজল তাড়াহুড়ো করে বলল, আরে না, আমি তো সিভি দেখে খোঁজ নেওয়ার পর জানলাম ছেলেটাকে আমি চিনি। তরু দীর্ঘশ্বাস ফেলল। আপনার জানার ভুল আছে। মাহবুবুল হাসান নীরব একদমই ঠান্ডা মেজাজের ছেলে নয়। তার ছোট ভাইয়ের ভাষ্য মতে রেগে গিয়ে সে মানুষকে ধরে বেগুনের মতো ছুলে ফেলে। বউকে কেমন ছোলা ছুলবে সেটা অবশ্য বোঝা যাচ্ছে না। বেগুন ছোলা, আলু ছোলা, পটল ছোলা, যেরকম রকমের ছোলা হওয়ার সম্ভাবনা আছে। সজল অবাক হয়ে বলল, ছোট ভাই আর বউ কি একই হলো নাকি? ওর নামের মতো ও নিজেও ভীষণ নীরব। তোমার কি মাহবুবের সাথে দেখা হয়েছে? দেখলে বুঝতে। তরু রিনরিনে কণ্ঠে গুনগুনিয়ে উঠল, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। আমার জামাই তুমি দেখলা, আমি দেখলাম না। তরুর এলোমেলো গানের কথা শুনে হেসে ফেলতে গিয়েও থমকে গেল সজল। মনে মনে বলতে বাধ্য হলো, মেয়েটা কি চমৎকার গায়। আশ্চর্য চম্পকীয় শক্তি তার গায়ে, কণ্ঠে মন নেই। ঘরের কোণে সন্ধ্যা নামতে ঘরের সকল আলো নিভিয়ে দিল তরু। আর তার ভয়ঙ্কর মন খারাপ। মন খারাপের উদযাপন করতে অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে মন খারাপ উদযাপন করা যায় না। তরু সাধারণত মন খারাপ হয় না, আজ হচ্ছে। আজকাল তার সাথে খুবই উল্টাপাল্টা ধরনের ঘটনা ঘটছে, যার একমাত্র দায়ভার তরু বিনা সালিশে মাহবুবের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দেওয়ার পিছনেও অবশ্য যথাযোগ্য কারণ আছে। এই যেমন আজ তরু সারাদিন মাহবুবের কথা ভেবেছে, আর ঠিক সন্ধ্যাবেলায় তার মনে হয়েছে মাহবুবকে সে এক প্রক্ষাবিক ভাবে জল্পনা কল্পনা করলেও মাহবুবের বোধহয় তরুর নামটাও মনে নেই। ডিউটিওয়ালা ডিউটি করতে করতে নিজের বিয়ের কথাটাও ভুলে গিয়েছে। আর এইদিকে তরু মাহবুব জব করে ওয়াশরুমে যেতে ভুলে যাচ্ছে। অত্যন্ত অপমানজনক ঘটনা। মাহবুব যদি একবার ফোন করে দিয়ে বলতো, প্রিয় তরু, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছি না। তাহলে তরুর মন খারাপ হতো না। যেহেতু বলেনি, সেহেতু মাহবুবকে দোষ দেওয়া যায়নি। অন্যায় কিছু নয়, মাহবুব দোষী। মাহবুব দোষী মাহবুবকে তরু এত সহজে ক্ষমা করবে না। কিন্তু দুঃখের বিষয় হলো, তরু জানে এই যে মাহবুব তাকে এত অপমান করলো, মাহবুবের এই অপমানের পরিবর্তে কখনো ক্ষমা টমা চাইবে না। না চাইলেই না চাক ক্ষমা। তাই বলে কি তরুর রাগের দাম নেই? অবশ্যই আছে। তরু দীর্ঘশ্বাস ফেলল। তীব্র মন ব্যথা নিয়ে সে গভীর ঘুমের প্রস্তুতি নিল। গভীর ঘুমে তরু মাকে দেখতে পেল। কালো পর্দার মতো গাঢ় অন্ধকারে সাদা ধপধপে শাড়িতে দাঁড়িয়ে আছেন মা।
তরুর দিকে চেয়ে হাসছেন, হাসতে হাসতেই কেঁদে ফেললেন, ডাকলেন। তরু 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 হঠাৎ গা ছমছম করে উঠল। অদ্ভুত এক ভয়ে আষ্টে পিষ্টে ধরল শরীর, থরথর করে কেঁপে উঠল দেহ। তরু ফিসফিসিয়ে বলল, মা, আমি তোমায় ভয় পাচ্ছি মা। তোমাকে মা মা লাগছে না। তোমার পাশে ওটা কে মা? ও কে? মা কাঁদছেন হু হু করে, ঠোঁট নড়ছে, কিছু বলছেন তরু শুনতে পাচ্ছে না, কেবল শুনছে। তরু তরু তরুর অঙ্গ প্রত্যঙ্গ ভূমিকম্পে বয়ে যাচ্ছে। রিক্টার স্কেলের মাপলে কত হবে এই ভূমিকম্পের চাপ? তরু এই অন্ধকার কাটিয়ে জেগে ওঠার চেষ্টা করছে। কি আশ্চর্য অন্ধকার এখানে, মহা আকাশের মতো অতল অসীম। এই অন্ধকারে কি করে থাকছে মা? এত অন্ধকারে কেন? মা বললেন। আমি আসছি তরু। তরু ফিসফিসিয়ে বলল, তুমি কেন আসবে? তোমার তো আসার কথা না মা। মৃত্যুপুরী থেকে কেউ ফিরে আসে না, তোমাকে ওখানেই থাকতে হবে। তোমাকে একটা কথা বলতে আসছি, কথাটা তুমি ভুলে গিয়েছো। ভয়ঙ্কর কথাগুলো মনে রাখতে হয়। আমি কিছু মনে করতে চাই না। মা কাঁদতে কাঁদতেই হাসছেন। সেই হাসির পেছনে খিলখিল আওয়াজ হচ্ছে। কি অদ্ভুত তীক্ষ্ণ সেই শব্দ। অসীম অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে কোথায় যাচ্ছে? এখানে একমাত্র সত্য তো কেবল অন্ধকার। তরু প্রাণপণে জেগে ওঠার চেষ্টা করছে। মা বিড়বিড় করে বলছেন, ভয়ঙ্কর কথা, আমি আসছি। তরু চিৎকার করে উঠল। মা আবারও বিড়বিড় করলেন, একটু কষ্ট হবে, আমি আসছি। তরুর ঘুম ভেঙে ধরফর করে উঠে বসলো। কিন্তু এই কি, ঘরে আলো নেই কেন? এই কোন দুনিয়ায় চলে এলো তরু? চারপাশে এত দম বন্ধকর নির্জনতা, এত অন্ধকার। তরু হাঁসফাঁস করে উঠল, তার দম বন্ধ লাগছে। এখানে কেন আলো নেই কেন? কেউ আলো চালাও। তরু মারা যাচ্ছে। তরু অন্ধকার কাপড়ের ন্যায় গাঢ় অন্ধকারেও যেন স্পষ্ট এক ছায়ামূর্তি দেখতে পেয়ে পায়ের কাছে। কেমন রোমশ তার গায়ের চামড়া। ছায়ামূর্তি তাকে ডাকছে। তরু 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 চেঁচিয়ে উঠল। তার চিৎকার কেউ শুনছে না কেন? এই অন্ধকার পৃথিবীতে আলো নেই কেন? কেউ আলো জ্বালাও। এই অসীম অন্ধকারে তলিয়ে যাচ্ছে তরু। এই অন্ধকার কখনো শেষ হবে না। তরু দুঃখে কেঁদে উঠল। অন্ধকারে তলিয়ে যেতে যেতেই শুনলো কেউ তাকে ডাকছে। তরু, কি হয়েছে? এই তরু, কথা বলো, কাঁদছো কেন? তরু এবার হু হু করে কেঁদে উঠল। কি অসহায়, করুণ তার হাহাকার। আমি কিছু দেখতে পাচ্ছি না মাহবুব। এখানে কোনো আলো নেই। এখানে কোনো আলো নেই কেন? আমার দম বন্ধ লাগছে। আমি তলিয়ে যাচ্ছি। তুমি কোথায়? আমার হাত ধরো, নিয়ে যাও আমায়। আমি ভয় পাচ্ছি। আমি তো তোমার কাছে নেই, কি করে হাত ধরবো? তরু কাঁদছে। মাহবুব নরম কণ্ঠে বলল, রিল্যাক্স, শান্ত হও, শান্ত হও, কোনো ভয় নেই। তুমি আমায় টেলিফোন করেছো, আমার সাথে কথা বলছো, তার মানে তোমার আশেপাশে ফোন আছে। ফোনের আলো জ্বালো, অন্ধকার কেটে যাবে। তরু থরথর করে কাঁপছে। ফাঁকা মস্তিষ্কে পৃথিবীর সকল কিছুই অন্ধকার ঠেকছে। দিক ঠিক করা যাচ্ছে না। তরু বিড়বিড় করলো, ফোন নেই, কোনো ফোন নেই, আলো নেই। আলো আছে, আমি ফোন কেটে কল ব্যাক করছি। তুমি দেখবে তোমার আশেপাশে কোথাও আলো জ্বলবে। শান্ত হও, কিচ্ছু হয়নি, কোনো ভয় নেই। মাহবুব ফোন কেটে পুনরায় কল করলো। তরুর হাতেই রিংটন বেজে উঠলো। তরু ফোনটা উল্টো করে ধরে আছে। এক টুকরো আলোই তরুর ঘোর সামান্য কাটলো। এই আওয়াজ কিভাবে বন্ধ করা যাবে, এই চিন্তায় ফাঁকা মস্তিষ্কে চেয়ে রইলো ফোনের স্ক্রিনে। বেশ অনেকটা সময় নিয়ে ফোন রিসিভ করলো তরু। মাহবুব ওপাশ থেকে উদ্গিন্ন কণ্ঠে বলল, ফোন রিসিভ করতে এত দেরি করলে কেন? ঠিক আছো? হুম। ফোনের আলো জ্বালো। তরু যন্ত্রের মতো আলো জ্বলালো। মাহবুব বলল, রুমের সুইচ বোর্ড কোথায়? রুমের সব আলো জ্বেলে দাও। তরু ততক্ষণে কিছুটা ধাতস্থ হয়েছে। বিছানা থেকে নেমে আলো জ্বালালো। মাহবুব তাকে পানি খেতে বলল। তরু বাধ্য মেয়ের মতো কয়েক ঢোক পানি গিলল। পানির বোতল ধরতে গিয়ে বুঝলো হাত পা এখনো থরথর করে কাঁপছে। অদ্ভুত এক অশরীর ভয়ে কাটা দিচ্ছে শরীর। তরু বলল, আমার বাবার কাছে যেতে ইচ্ছে করছে। বাবাকে টেলিফোন করতে ইচ্ছে করছে। সকালে করো, এত রাতে কল করলে ভয় পেয়ে যাবেন বাবা। তাহলে আপাকে টেলিফোন করব? কাউকে টেলিফোন করার দরকার নেই, সবাই ভালো আছেন। তরু বহু বছর সংসার করে সংসারের গভীর মায়া জড়ানো বধূটির মতো সহজ উদ্গিন্নে শুধালো। তুমি ভালো আছো? মাহবুব আশ্বাস দিল। আমিও ভালো আছি, চিন্তা করো না তরু। তরু প্রলস্মিত শ্বাস ফেলল। মাহবুব শুধালো, হলে আছো? তোমার রুমে কেউ নেই?
হুম, বাড়ির সবাই গিয়েছে। তুমি যাওনি কেন? তরু উত্তর দিল না। মাহবুব বলল, ঘুমিয়ে পড়ো এবার, আলো জেলেই ঘুমাও। তুমিও ঘুমাও। আর কতক্ষণ ফোন ধরে থাকবে? সকাল হতে আর 4 ঘন্টা বাকি, সকাল পর্যন্ত আমি ফোনে থাকবো। ভয় নেই, তুমি ঘুমাও। তরু দীর্ঘশ্বাস ফেলল। ফোন কানে শুয়ে পড়ে ভীত চোখে আশপাশ দেখে বলল, আমার মনে হচ্ছে কেউ আমার দিকে চেয়ে আছে, যে কোনো সময় সামনে চলে আসবে। ভয় লাগছে, ঘুম হবে না। মাহবুব সঙ্গে সঙ্গে উত্তর দিল, কেউ চেয়ে নেই। বিবাহিত মেয়েদের দিকে অন্য কেউ চেয়ে থাকে না, তাদের দিকে চেয়ে থাকার জন্য তাদের বর আছে। আমি থাকতে তোমার দিকে কে তাকাবে? কিন্তু মনে হচ্ছে তো। বেশি মনে হলে আয়াতুল কুরসি পড়ো, সৃষ্টিকর্তার নাম নাও, দেখবে মনে হওয়াটা আর নেই। আয়াতুল কুরসি পারো না? তরু পারি বলে আয়াতুল কুস্তি পড়ার চেষ্টা করলো, কিন্তু আশ্চর্য হয়ে খেয়াল করলো তার একটা লাইনও মনে পড়ছে না। কি আশ্চর্য, মনে পড়ছে না কেন? তরু করুণ কণ্ঠে বলল। মনে পড়ছে না তো। মাহবুব আশ্বাস দিয়ে বলল, ব্যাপার না, বেশি উত্তেজিত হয়ে গিয়েছো তো তাই মনে পড়ছে না, সকালে মনে পড়বে। আমি তোমাকে পড়ে শোনাচ্ছি, চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শোনো। তরু বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে চোখ বন্ধ করলো। মাহবুব অদ্ভুত শান্ত কণ্ঠে সূরা আয়াত করলো। তরু হঠাৎ মনে হলো সে যেন কোনো স্নিগ্ধ গাছের তলায় শুয়ে আছে, গাছের ছায়া শরীরে জড়িয়ে ঘুম আসছে। মাহবুব টানা 1 ঘন্টা তাকে বিভিন্ন সূরা তেলাওয়াত করে শোনালো। তরু অবশ্য তার আগে ঘুমিয়ে গিয়েছে। সকালে ঘুম ভেঙেই তরু প্রথমে আয়াতুল কুরসির প্রথম 2টা লাইন পড়ে গেল। তরু তন্দ্রাচ্ছন্ন অবস্থাতে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিল। তার মনে হচ্ছে সে মাত্র একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নটা ঝাপসা, কিছুতেই মনে করা যাচ্ছে না। তরু আরো কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রইল। স্বপ্নটা আবার দেখার ব্যবস্থা করা যায় না। তরুর মনে হচ্ছে স্বপ্নটাতে মাহবুব ছিল, কিন্তু তার স্বপ্নে মাহবুবের কি কাজ? স্বপ্নে মাহবুবের চেহারাই বা কেমন ছিল? তরু অনেকটাক্ষণ ভেবেও মাহবুবের কোনো চেহারা মনে করতে পারলো না। কেন মনে পড়ছে না? আশ্চর্য। জানালার কনক্রিটের চৈত্রের রোদ পড়েছে। এই গরমের দুপুরেও খুব আরাম নিয়ে রোদ পোহাচ্ছে মেঠে রঙের ঘুঘু। সোনালি আলোয় ভরে যাচ্ছে তরুর বিশাল অথচ জনশূন্য ঘর। তরু বিছানায় পদশূন্য হয়ে বসলো। বিছানায় বসে বসে ঘুঘু দেখতে ভালো লাগছে। ঘুঘুটা কোন ঋতুর পাখি তরু জানে না। মাহবুবকে জিজ্ঞেস করতে হবে। মাহবুবের নামটা ভেবেই চমকে উঠল তরু। মাহবুবকে জিজ্ঞেস করতে হবে মানে কি? মাহবুবকেই কেন জিজ্ঞেস করতে হবে? এই পৃথিবীতে তরুর অসংখ্য পরিচিত মানুষ আছে, সবাইকে রেখে এই অপরিচিত মানুষটির কথাই কেন মনে পড়লো? তরু তৎক্ষণিক কাল রাতের কথা মনে পড়ে গেল। কল হিস্ট্রি চেক করে দেখলো ঘটনা সত্যি। মাহবুব সত্যি 6 ঘন্টা আগে টেলিফোন করেছিল। কল ডিউরেশন 4 ঘন্টা। তরু আবারও বিস্ময়িত হলো। আজ বোধহয় আশ্চর্য হওয়ার দিন। তরু আজ সারাদিন আশ্চর্য হবে। তরু ধারণা ঠিক থাকলো। পরবর্তী আশ্চর্যের ঘটনা ঘটবে ঠিক 1 ঘন্টা পর। কি ঘটবে সেটা অবশ্য বোঝা যাচ্ছে না। তরু বিছানায় উপর ঠায় বসে রইল। পরবর্তী 1 ঘন্টা সে অপেক্ষা করবে। দিনের 3 নম্বর আশ্চর্য ঘটনাটা ঘটার পর সে ফ্রেশ হতে চলে যাবে। দিনের 3য় আশ্চর্য ঘটনাটা ঘটলো ঠিকঠাক 1 ঘন্টা পর। চারু টেলিফোন করে হন্তদন্ত হয়ে বলল, তুই রাতের বেলায় কি সব ভয়ঙ্কর স্বপ্ন দেখছিস তরু? স্বপ্নে নাকি একটা পুরো জিন তোর কাপড় খুলে ফেলার চেষ্টা করেছে? কি সাংঘাতিক! প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ। চারু মুখে নিজের সম্পর্কে এমন খবর হতবাক হয়ে গেল তরু। এইসব অদ্ভুত কথা চারুকে কি বলেছে? এই বৃহ পৃথিবীতে পুরুষ জিনের কি করার মতো কোনো কাজ নেই যে সে অযথা তরুর কাপড় খুলে ফেলতে চাইবে? কেন? আশ্চর্য। তরুকে চুপ থাকতে দেখে কাঁদো কাঁদো কণ্ঠে অভিযোগ করলো চারু, তুই এই ভয় ব্যাপারটা সবার আগে আমাকে কেন বললি না বলতো? আমি কি তোকে মায়ের মতো আদর যত্ন করিনি? আজ বিয়ে হয়েছে বলে শ্বশুর বাড়ির সব 2 দিন হয়নি বিয়ে হয়েছে, এখনই শাশুড়িকে মা বানিয়ে ফেলেছিস। হাঁচি মারলেও শাশুড়িকে বলতে হয়। মহিলা তো তোর চিন্তায় হার্ট ফেল করে ফেলেছে। তরু হতাশে নিঃশ্বাস ফেল, উদাস কণ্ঠে বলল,
হার্ট ফেল করে ফেলছে বলেই তো শাশুড়ি মাকে বলেছি। তুমি যদি হার্ট ফেল করতে তাহলে তোমাকেও বলতাম। তুমি হার্ট ফেল করার প্রস্তুতি নাও আপা। পরিবারের কেউ কাপড় খুলতে এলে আমি অবশ্য কাপড় খোলা স্থগিত রেখে তোমাকে টেলিফোন করব, জানাবো প্রক্রিয়া চলছে। তোর উত্তরের হতভম্ব হয়ে গেল চারু। তার চেয়েও হতভম্ব হয়ে গেল যখন দেখলো তরুকে আর টেলিফোনে পাওয়া যাচ্ছে না। তরু তার ফোন কেটে দিয়েছে। চারুর ফোন কাটার মিনিট খানেক পরেই সাদিকুল সাহেব টেলিফোনে পেল তরু। সাদিকুল সাহেব লাইন পেয়ে গম্ভীর কণ্ঠে শুধালেন, তুমি নাকি আজকাল পুরুষ ভূত দেখছো? দুনিয়াতে এত কিছু থাকতে হঠাৎ তোমার পুরুষ ভূত দেখতেই হবে কেন? ভূত দেখে নাকি আবার চিল্লাচিল্লিও করছো? চিল্লাচিল্লি করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছ? তরু বলল, শুধু পুরুষ ভূত দেখছি ব্যাপারটা এমন নয় বাবা। আমি পুরুষের সাথে সাথে নারী ভূতও দেখছি। নারী ভূত সাদা শাড়ি পরে হাউমাউ করে কাঁদছে। পুরুষ ভূত কি করছে? নারী ভূতকে সান্ত্বনা দিচ্ছে? হ্যাঁ, তাহলে এখানে তোমার চিল্লাচিল্লির ঘটনাটা কি? এটা ওদের ভূত সমাজের অভ্যন্তরীণীয় ব্যাপার। তোমার কেন তাদের দেখে চিল্লাচিল্লি করে অজ্ঞান হয়ে যেতে হবে? অন্যের ব্যক্তিগত কর্মকাণ্ড দেখে ফেলায় তোমার তো আর লজ্জিত হওয়া উচিত। তরু দীর্ঘশ্বাস ফেললো, কণ্ঠে একরাশ মন খারাপ ঢেলে বলল, নারী ভূতটা স্বয়ং মা ছিলেন বাবা। মাকে অন্য পুরুষ ভূতের সাথে দেখে আমি খুবই ব্যথিত হয়েছি। পুরুষ ভূতটা অত্যন্ত উগ্র। সে বোধহয় আমার প্রতি কিঞ্চিত বিরক্ত। ভূতেরা আবার বিরক্তিকর জিনিস পৃথিবীতে রাখে না, পৃথিবী থেকে সরিয়ে দিতে পছন্দ করে। একটা উগ্র ভূত বিরক্ত চোখে আমার পায়ে সুরসুরি দিচ্ছে, আর আমার মা ভূত হয়ে তার পাশে দাঁড়িয়ে ভেউ ভেউ করে কাঁদছে। ব্যাপারটা ভয়ঙ্কর না? সাদিকুল সাহেব নিশ্চুপ হয়ে গেলেন। স্ত্রীর প্রসঙ্গে তিনি অত্যন্ত ব্যথিত বোধ করছেন। তরুর ধারণা ঠিক হলে সাদিকুল সাহেবের এই ব্যথিত বোধটা আগামী 1 সপ্তাহ চলবে। এই 1 সপ্তাহ তিনি কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। জায়নামাজে বসে কান্নাকাটি করবেন। সেই কান্নাকাটি হবে উচ্চস্বরে। তাকে দেখে মনে হবে তিনি যে কোনো সময় দেহত্যাগ করে ফেলতে পারেন। এক ফাঁকে কাফনের কাপড়, গোলাপ জল, আগরবাতির ব্যবস্থাও করে ফেলবেন। এই 1 সপ্তাহ তার আশেপাশের সকলকে দুঃখী দুঃখী মুখ নিয়ে ঘুরে বেড়াতে হবে। দুঃখ প্রকাশের মাধ্যম হিসেবে আমিষ খাওয়ার পরিত্যাগ করতে হবে। এই তো এত আয়োজনের পরেও শেষ পর্যন্ত তিনি দেহত্যাগ করবেন না। ঠিক 1 সপ্তাহ পর সুস্থ তবিয়তে অবস্থায় তরুকে টেলিফোন করে গম্ভীর কণ্ঠে ধমক দিবেন, তোমার জন্মদাতা পিতার এহেন দুঃখ সময়ে তুমি খিলখিল করে হেসেছো, ব্যাপার কি? দিন দিন মায়ের মতো ফাজিল হচ্ছ। তোমার মা ছিলেন। তরু তখন বসে বসে মার সমুদয় কাণ্ড জ্ঞানহীনতার গল্প শুনতে হবে। শুনতে শুনতে মুখস্থ হয়ে যাওয়ার গল্পগুলো শুনেও তরুকে অত্যন্ত আশ্চর্য হয়ে যাওয়ার নাটক করতে হবে। তরু দীর্ঘশ্বাস ফেলল। সাদিকুল সাহেব বিষণ্ণ কণ্ঠে বললেন, তোমার শাশুড়ি মা সকাল থেকে টেলিফোন করতে করতে অস্থির হয়ে যাচ্ছেন। তোমার শাশুড়ি মাও তোমার মায়ের মতো অস্থির স্বভাব। এসব অস্থির স্বভাব মহিলা আমার একদম পছন্দ নয়। ভদ্র মহিলা তোমাকে টেলিফোন করবেন, তুমি তার কথা মনোযোগ দিয়ে শুনবে। আমি তোমাদের 2 বোনকে তোমার মায়ের মতো ভালোবাসতে পারিনি। মেয়েদের বোধ হয় বড় হওয়ার জন্য একজন মায়ের দরকার হয়। তোমার একটা মা দরকার ছিল। মা নেই বলেই তুমি চূড়ান্ত বেয়াদব হয়েছ। আমি তোমার জন্য মায়ের সন্ধান করেছি। ভদ্র মহিলা তোমার মায়ের মতো ভালোবাসবেন। আমার দায়িত্ব শেষ, তুমি ভালো থাকবে। সাদিকুল সাহেব শেষ কথাগুলো খুব ক্লান্ত শোনালো। তরুর চোখের কোণে জন জমলো। তরু কখনো কাঁদে না, মায়ের মৃত্যুদিনও সে কাঁদেনি, কিন্তু আজ তার কাঁদতে ইচ্ছে করছে। বাবাকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে হচ্ছে, আমি তোমার জন্য ভয় পাচ্ছি বাবা। তুমি প্লিজ সব সময়ের মতো গম্ভীর হয়ে কথা বলো। ক্লান্ত হয়ে যেও না। ক্লান্তি মানে সন্ধ্যা। আমি সন্ধ্যা চাই না। সাদিকুল সাহেব টেলিফোন রেখে দিলেন। তরু মোবাইল ফোন কানে ছায় বসে রইল। কান থেকে মোবাইল ফোন না নামতেই 3য়বারের মতো বেজে উঠল। তরু প্রচন্ড বিরক্ত হয়ে ফোন উঠালো। উদাস কণ্ঠে বলল, আপা, আর আপনি একই বাসা থেকে আলাদা আলাদা সময়ে ফোন করছেন কেন দুলা ভাই? আপনারা না 2 দেহ 1 প্রাণ? আপনাদের তো উচিত সব কাজ একসাথে করা। সজল দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার আপা অত্যন্ত সন্দেহপ্রবণ মহিলা। তার ধারণা আমি তার থেকে তোমাকে বেশি আদর করি। আমাদের বিয়ের পর তুমি তোমার আপার থেকে দূরে সরে গিয়েছো জাস্ট বিকজ অব মি। তরু হাই তুলে বলল, ব্যাপারটা তো মিথ্যে নয়। সজল চমকে উঠে বলল, বলছো কি? এসব শুনলে তোমার আপা আমাকে খুন করে ফেলবে তরু। তাই বলে সত্য বলবো না? আপনি তো বেশি বেশি আপার থেকে আমাকে বেশি ভালোবাসেন সজল ভাই। সজলের গলা শুকিয়ে গেছে। কণ্ঠ কাদো কাদো কণ্ঠে বলল,
আমাকে সজল ভাই ডাকবে না তরু, কল মি দুলা ভাই। আমি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য টেলিফোন করেছি, আর তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। এসব কিন্তু ঠিক না। তরু গম্ভীর কণ্ঠে বলল, আপনি আমায় এভাবে বলতে পারলেন সজল ভাই? আপনিই বলুন, আবার বেশি সুন্দর নাকি আমি? আপনি সত্যি কথা বলা মানুষ, অবশ্য সত্যি কথা বলবেন। তরু গম্ভীর কণ্ঠে বলল, ভূতফুত কিছু না, আমার তো আসলে আপনার কথা মনে পড়ছিল। আমি চাইছিলাম খবরটা শুনে আপনি আমাকে ফোন করেন। বুঝতে পারছেন, এটাকে বলে ভালোবাসা। আমি বোধহয় আপনার প্রেমে টেমে পড়ে যাচ্ছি। সজলের কণ্ঠ আবারও কাঁদো কাঁদো অবস্থায় নেমে এলো। বিষণ্ণ কণ্ঠে বলল, তুমি জানো আমি তোমাকে ছোট বোনের মতো ভালোবাসি। তুমি ছাড়া আমার কোনো বোন আছে? তারপরও এমন ফাজলামো কেন? কোনো মানেই হয় না। তোমার আপা হলো আরেক বোকা মহিলা। শুনলে তো মজা ফজা বুঝবে না, উল্টো ভয়ানক কোনো কাণ্ড বসে থাকবে। তুমি এমন অদ্ভুত কেন? তরু উত্তর না দিয়ে ফোন কেটে দিল। তার মেজাজ কিঞ্চিত পরিমাণ খারাপ। মাহবুব যে রাতের ঘটনাকে জাগ্রত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে একেবারে আন্তর্জাতিক সংবাদ বানিয়ে ফেলেছে, ভাবতেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এমন গরু মগজ নিয়ে কি করে পুলিশ অফিসার হলো এই ভদ্রলোক? আশ্চর্য। তরু ফোনটা বিছানায় ফেলে ঝুঁটি মুক্ত করলো দীর্ঘ চুলের রাশি। কৃষ্ণ কালো চুলের ভারে আধার হয়ে এলো বিছানার চাদর। তোর বিছানার পাশ ঝুলিয়ে দুই হাতের উপর গায়ের ভার ছেড়ে বসলো। রৌদ্র পোহানোর ঘুঘুর দিকে চেয়ে মিহি শীষ দিয়ে উঠল। কনকিনের জানলা ভেদ করে যে এক টুকরো আকাশ দেখা যায়, সে